আসসালামু আলাইকুম। এইচএসসি 27 মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স, সবার কি অবস্থা? এইচএসসি জার্নি আনুষ্ঠানিকভাবে শুরু করেছো, কলেজের ক্লাস শুরু করেছো, শিখর আনুষ্ঠানিক ক্লাস শুরু করেছো। সবার কেমন লাগছে? কলেজ লাইফটা কেমন মনে হচ্ছে? শুরুটা কেমন হয়েছে বা কেমন যাবে? তোমার যে চিত্রকল্পে একটা ছবি আঁকা ছিল এই কলেজ লাইফ নিয়ে, সেই ছবির সাথে মিলতেছে নাকি প্রেশার ফিল করছো? কোন জায়গায় প্রেশার ফিল করছো সেটা ভাইকে জানাবে অবশ্যই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি। মারুফ, লুয়াবা, নাসরিন, জান্নাত, তাশরিফা, তৃষা, সাদিকা, সুমাইয়া, ভালো আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো বলো? কলেজ লাইফ কেমন লাগছে? আই ফিল প্রেশারাইজড, হ্যাঁ এটা হয়। শোনো, এটা হচ্ছে সাইকোলজিক্যাল জিনিস যে ভাইয়া কলেজে উঠে গেছি, কলেজ নাকি কি একটা বড় জিনিস, কত কত নাকি পড়া। এটা একটা সাইকোলজিক্যাল বিষয়। বাট তুমি আজকে থেকে বলবা কলেজ লাইফ ইজি, এইচএসসি লাইফ ইজি। আমি এইচএসসি লাইফে বিজয়ী হব ইনশাল্লাহ। আমি বায়োলজিকে বিজয় করব, আমি কেমিস্ট্রিকে বিজয় করব, ঠিক আছে, আমি ফিজিক্সকে জয় করব। এই কথাটা লিখতে হবে, বলতে হবে, ঠিক আছে? তাহলে দেখবা প্রেশারটা কম ফিল হবে। যত বলবা পজিটিভ জিনিস, তত পজিটিভ ভাইব মনের মধ্যে আসবে। আল্লাহ তাআলা পজিটিভিটি পছন্দ করেন, তিনি হতাশ হওয়াকে কখনো পছন্দ করেন না। বুঝছো? ওকে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছে, ভাই ভালো আছে, তাই না? তো আমরা কি বলবো? আমরা সবসময় পজিটিভ কথা বলবো, পজিটিভ ভাবে থাকার চেষ্টা করব যে ভাইয়া আমরা পারবো ইনশাল্লাহ, ঠিক আছে, আমরা পারবো। ভাই আপনাকে ভালো লাগে? হ্যাঁ, আমারও শিক্ষক সকল স্টুডেন্টকে ভালো লাগে। এই জন্য দেখো না, ক্লাসে আসলে আমি আলাদা একটা উজ্জীবিত হয়ে যাই। আমার যত টেনশন থাকুক, প্রেশার থাকুক, নিজের পড়াশোনার প্রেশার থাকুক, আমি চেষ্টা করি ক্লাসের দরজার বাহিরে সেগুলা রেখে এসে এখানে জলি ভাবে নিজেকে উপস্থাপন করা, একটা কনফিডেন্ট ওয়েতে তোমাদের সামনে আসা, এবং নিজের সেরাটুকু দিয়ে তোমাদের সেরাটুকু যাতে তোমরা বের করে নিতে পারো নিজের থেকে, সেই ব্যবস্থা করা, সেইভাবে পড়ানো। বুঝছো? এটা আমার টার্গেট থাকে সবসময়। ওকে ওকে। আচ্ছা আচ্ছা। এনডিসি তে আসবেন না? হ্যাঁ, আমি একদিন এনডিসি তে আসবো। যাও, তোমরা যারা নটরডেমে আছো, আমি চেষ্টা করবো একদিন, আমার কলেজ যেহেতু নটরডেম, আমার যেতে ইচ্ছা করে, আমি একদিন এখানে যাব, গিয়ে স্ট্যাটাস দিয়ে যাবো না, শিখবো জিতবতে তোমাদের জানিয়ে যাবো না। তো যখন যাব তখন তোমাদের জানিয়ে যাব। যখন তখন তারা, যারা আমার সাথে দেখা করতে চায় তারা চলে আসবে, আমরা অনেক আড্ডা দিব, কথাবার্তা বলবো কলেজ ক্যাম্পাসে, ঠিক আছে? ওকে। তাহলে একদম শুরু করার আগে, একদম ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সবাইকে কিছু কথা বলতে চাই। আমি খুব বেশি সময় নিব না, জাস্ট 3 থেকে 4 মিনিট কিছু কথা বলতে চাই, সেগুলো তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবা, সেগুলো খুব মনোযোগ দিয়ে শুনবা। ভাই আপনি কি চলে যাবেন? না, আমি কোথাও যাচ্ছি না ইনশাল্লাহ, আমি তোমাদের সাথেই থাকবো। আল্লাহ যতদিন হায়াত দিয়েছেন, যতদিন শিক্ষতে আছি, তোমাদেরকে পড়িয়ে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? টেনশন করার কোনো কারণ নেই। তোমাদের একাডেমিক লাইফ, ইনশাল্লাহ একাডেমিক লাইফ পেরিয়ে অ্যাডমিশন লাইফ তোমরা আমাকে পাবা ইনশাল্লাহ। আর এসএসসি লাইফে যা করার করেছো সব বাদ দিয়ে দাও, সব বাদ দিয়ে দাও। এখন আমাদের একটাই কথা, এইচএস লাইফে ভালো কিভাবে করা যায় সেই চিন্তা করা, এবং এইচএস লাইফে ভালো ভালো করা সম্ভব সেইভাবে আগানো, সেইভাবে আগানো, ঠিক আছে? ওকে ওকে। তাহলে আসো, ভাইয়ের কিছু কথা শুনে নাও, ভাইয়ের কিছু কথা। হ্যাঁ, আমরা ডিএমসি এ যাবো, আমরা বুয়েটে যারা চান্স পেতে চাই বুয়েটে যাবো ইনশাল্লাহ, ঢাকা ইউনিভার্সিটি যাবো, সকলেই সকলের মনে ইচ্ছা পূরণ করব। বাট এই জন্য কিছু পূর্ব শর্ত আছে, কিছু টেকনিক আছে, যেগুলো কিছু মেন্টাল টেকনিক, কিছু কি টেকনিক, স্ট্র্যাটেজিক টেকনিক। দুইটা দিকে আমাদের একদম ফোকাস রইতে হবে। আমরা যেন ভয় পাবো না, ঠিক একইভাবে পড়াশোনায় ডিসিপ্লিনতে আগানোর ক্ষেত্রে কোনো ত্রুটি রাখবো না, ঠিক আছে? এবং ইতিমধ্যেই তোমরা আমার একটা ভিডিও দেখেছো কিনা, যে আমি যে ভিডিওতে প্রথম সেই ভিডিওটা দেখাই, সেই ভিডিওটা দেখাই, এই ভিডিওটা সবাই দেখবা। এই ভিডিওটা দেখে নিজের কি করা উচিত সেটা সবাই আইডেন্টিফাই করে নিবা। ওটা ক্লাসের শেষে দেখাবো, সেটা ক্লাসের শেষে দেখাবো। আচ্ছা, তো আমি এখন কমেন্ট অফ করে দিচ্ছি। কমেন্ট অফ করে দিয়ে ভাইয়া কিছু কথাবার্তা বলবো, সেই কথাগুলা সবাই মনোযোগ দিয়ে শুনবা এবং পারলে খাতায় লিখে রাখবা, ঠিক আছে? সো মাই ডিয়ার স্টুডেন্টস, মন খারাপ করো না, আমি এখন সবার কমেন্ট অফ করে দিচ্ছি। তোমরা ভাইয়ার কথা শুনবা, চেষ্টা করবা ভাইয়ার ক্লাসের সাথে সাথে থাকার, এবং দেখবা তোমার মনে যত অজানা প্রশ্ন আছে সবকিছুর উত্তর তুমি আস্তে আস্তে ভাইয়ার কথার দ্বারা পেয়ে যাবা। কোনো টেনশন নাই, কোনো কিছু প্রবলেম নাই। আমি কমেন্ট অফ করে দিচ্ছি। ওকে। আচ্ছা, আসো কিছু কথাবার্তা বলি। প্রথমত, আমি চাই সবাই একটা ডিপ ব্রেথ নাও,
গভীর নিঃশ্বাস নাও এবং সবাই নিজ থেকে জোরে জোরে বলো, ইনশাল্লাহ কলেজ লাইফে আমি সেরা হব, আমি বায়োলজিকে জয় করব এবং এইচএসসি লাইফকে জয় করব। এই কথাটা সবাই একদম মনটা ফ্রেশ করে, যাই কনফিউশন থাকুক না কেন সবকিছু বাদ দিয়ে এই কথাটা বলো যে আমি এইচএসসি লাইফকে জয় করব ইনশাল্লাহ, আমি বায়োলজিকে জয় করব ইনশাল্লাহ, আমি ভয় পাবো না, আমি ফিয়ারলেসলি পড়বো। সো এই কথাটা সবাই খাতার উপর লিখো যে আমি ফিয়ারলেসলি কলেজ লাইফ বা এইচএসসি লাইফকে জয় করব, আমি বায়োলজিকে জয় করব। এই কথাটা লিখে রাখো, প্রতিদিন উঠে তুমি সেই কথাটা বলবা এবং আল্লাহর নাম নিয়ে পড়াশোনা শুরু করবা। ট্রাস্ট মি, এই কথাগুলা বলার মাধ্যমে প্রতিদিন আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে বলার মাধ্যমে তুমি দেখবা তোমার ভয়টা কেটে গেছে। আর যেদিন থেকে তোমার ভয়টা কেটে যাবে, তুমি আত্মবিশ্বাসী হবা, সেই দিন থেকে বুঝবা পড়াশোনাটা ইজি এবং পড়াশোনাটা তোমার দ্বারা সম্ভব, তুমি পড়াশোনাকে কাবু করতে পারছো। পড়াশোনার ভয়ে তুমি ইনডিসিপ্লিন হয়ে যাবে না, পড়াশোনার ভয়ে তুমি ডিপ্রেশনে পড়ে যাবে না, এই জিনিসটা তুমি বুঝতে পারবা। তো আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের মানসিক স্বাস্থ্য, এবং চাই তোমরা সেটা খুব ভালোভাবে অর্জন করো, কনফিডেন্সের সাথে তুমি পড়ালেখা করে যাও। তো সবাই এই কথা দুইটা লেখো, ইনশাআল্লাহ আমরা ফিয়ারলেসলি কলেজ লাইফকে জয় করব এবং বায়োলজিকে জয় করব। এই কথাটা সবাই লিখো এবং সবাই প্রতিদিন এই কথাটা নিজেকে মনে করায় দিবা। লিখছো কিনা আমাকে জানাও, লিখছো কিনা আমাকে জানাও। অনেকে বলছো ভাইয়া ফিয়ারলেস মেথড মানে কি? আমি বিশ্বাস করি যে ভয় পেলে আমাদের মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়। ভয় পেলে আমি স্বাভাবিকভাবে যে কাজটা করতে পারি সেই কাজটাও করতে পারি না। যেমন বাংলাদেশ ক্রিকেট টিম, ওরা কি বড় বড় ম্যাচে ভয় পায়, ভয় পাওয়ার কারণে ওরা অ্যাকচুয়ালি কোনোদিন ভালো পারফরমেন্স করতে পারে না, নিজের যে পটেনশিয়ালিটি আছে সেটাও মিট আপ করতে পারে না, টেন্টেটিভ শর্ট খেলে ক্যাচ হয়ে আউট হয়ে যায়, বল ভালো করতে পারে না, যে ব্যাটসম্যান আমার ছক্কা মেরে দিবে, আউট মানে আউটসাইড দ্য লাইন বল করে, লেন্থ ঠিক রাখতে পারে না, ব্যাটসম্যানরা টোটালি হিট করতে পারে না, যে ঠিক আছে আমি যদি আউট হয়ে যাই, এই ভয়ে তারা নিজের ন্যাচারাল খেলাটা খেলতে পারে না। সো তোমরা সবাই খেলা দেখো, খেলা বুঝো। ঠিক একই ভাবে তুমি যতদিন ভয় পাবা, ভয় পেলে তোমার স্বাভাবিক যে কর্মক্ষমতা, তোমাকে আল্লাহ তাআলা যে আশরাফুল মাখলুকা সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে বানিয়েছেন, সেই সক্ষমতা দিয়ে যে তুমি অনেক কিছু জয় করতে পারো, সেটা তুমি কখনোই বুঝতে পারবে না। সবার আগে এই অহেতুক ভয়টা বাদ দিতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে, অহংকারী না, এবং আল্লাহর কাছে অনেক দোয়া করতে হবে, তখন দেখবা সবকিছু সোজা মনে হচ্ছে। এই জন্য আমি বলি ফিয়ারলেসলি পড়া। তো সবাই লিখো যে আজকে থেকে আমরা ফিয়ারলেসলি পড়ে কলেজ লাইফ জয় করব, এইচএসসি লাইফ জয় করব, বায়োলজিকে জয় করব ইনশাআল্লাহ। ঠিক আছে? এবং আমাদের মোটো হবে ফিয়ারলেস মেথড, ফিয়ারলেস মেথড, ঠিক আছে, অফ স্টাডি বা ফিয়ারলেস মেথড অফ বায়োলজি, এটাকে আমি শর্ট ফর্মে বলি এফএমএস আর এফএমবি, ফিয়ারলেস মেথড অফ বায়োলজি। অনেকে আমার সাথে ছিল, তারা জানো আমি এভাবে পড়াই এবং তারা এটার ফল পেয়েছো। যখন থেকে এইভাবে ভাবনা শিখেছো, তখন থেকে বুঝতে শিখেছো যে আমার দ্বারা সবকিছু করা সম্ভব, আমি অনেক কিছুই করতে পারবো ইনশাল্লাহ। সবাই এই কথাটা লিখেছো কিনা এবং নিজ মন থেকে এটা বলেছো কিনা সেটা ভাইয়াকে জানাও, সেটা ভাইয়াকে জানাও। সবাই লিখছো একদম? সবাই ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো তো, আমি পজিটিভ কিছু দেখি যে সবাই ভালো করে পড়তেছো। গ্রেট, ওকে, তাহলে চলো আমরা এখন পড়াশোনা করি, আমরা পড়াশোনা শুরু করি। আমি কিছু কমন কথা বলে নিই। আমি যখন পড়াবো তখন ম্যাক্সিমাম টাইম তোমাদের কমেন্টটা অফ রাখবো, তখন তোমরা কথা বলবা না, তখন ভাইয়ার কথা শুনবা এবং ভাইয়ার কথাগুলো মনে মনে এবং বলে বলে রিপিট করবা, বইয়ের সাথে মিলাবা এবং ভাইয়া কিছু ইম্পর্টেন্ট কথা বললে সেগুলো টুকে রাখবা। কোনোদিন ক্লাসের মধ্যে এই প্রেশার নিবা না যে ভাইয়ার কথাগুলো হুবহু ভাইয়া একটা হাঁচি দিলেও কাশি দিলেও আমার লিখতে হবে, নোট করতে হবে। তুমি সেই কথাগুলাই লিখবা যেগুলো আমি বলবো, তুমি লিখে রাখো, তোমার বোঝার জন্য বলবো, বা এটা ইম্পর্টেন্ট, এটা মেডিকেলের জন্য ইম্পর্টেন্ট, এটা বোর্ডে আসে, সেই কথাগুলাই তুমি লিখবা। হুবহু ভাইয়ার সব কথা নোটে উল্লেখ করতে হবে না, এবং এইভাবে নোট করতে গিয়ে ভাইয়ার কথাগুলা মিস করা যাবে না, কারণ ভাইয়া যেগুলা বলবো ম্যাক্সিমাম 98% জিনিস বইয়ে থাকবে, বইটা মিলাইলেই পারবা। তারপর ক্লাসের শেষে ভাইয়া কি পড়াইলো সেগুলো শুনে বইয়ের সাথে মিলিয়ে নিজের মতো করে নোট সাজায় নিবা। ক্লাসের মধ্যে সব নোট কমপ্লিট করতে হবে না। তুমি যদি নোট নাও করো, ভাইয়ার কথা শুনে বইয়ের মধ্যে লিখে রাখো, দাগায় রাখো, তাহলেও তোমার সবকিছু পড়া হয়ে যাবে, কারণ তুমি ভাইয়ার ক্লাসের পাশাপাশি ভাইয়ার লেখা পিডিএফ বা পিপিটিটাও পেয়ে যাবা। ঠিক আছে? তাহলে তোমাদের সব থেকে বড় টেনশন ভাই নোট করবো কিনা, এটা কিন্তু আমরা উত্তর দিয়ে দিয়েছি। তোমাদের মধ্যে অনেকেই থাকতে পারে ইঞ্জিনিয়ার অ্যাসপিরেন্ট, ঢাকা ইউনিভার্সিটি অ্যাসপিরেন্ট, মেডিকেল অ্যাসপিরেন্ট। এই ক্লাস করার পর তুমি যে অ্যাসপিরেন্টে হোক না কেন, সবকিছুর বেসিক তোমার মধ্যে থাকবে ইনশাআল্লাহ।
তুমি কোন স্টুডেন্ট হলে কতটুকু পড়বা, কোনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কোনটা সিকিউর জন্য ইম্পর্টেন্ট, ভাইয়া ক্লাসে বলে দিব ইনশাল্লাহ। সো তানজিম ভাইয়ের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঠিক আছে, যে ইনশাল্লাহ আমরা ভাইয়াকে নিয়ে অনেক দূর এগিয়ে যাব, আমাদের স্বপ্ন অবশ্যই অবশ্যই পূরণ করতে পারবো। তাহলে যেই কথা সেই কাজ, আমরা কি করছি, কমেন্ট অফ করে দিচ্ছি, ঠিক আছে। আমরা একসাথে অনেক লম্বা জার্নির মধ্য দিয়ে যাব, সবকিছুর উত্তর আমরা ক্লাস থেকে নিয়ে যাব আস্তে আস্তে, একদিনে কিন্তু সব না। সো সেই বিশ্বাস রাখতে হবে এবং ভাইয়াদের সাথে থাকতে হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ তোমাকে আমরা তোমার স্বপ্নের জায়গায় পৌঁছিয়ে ক্ষান্ত হব। ওকে, চলো আমরা শুরু করি পড়াশোনা। আসো, লেটস স্টার্ট। এখানে আমি বায়োলজি কিভাবে পড়তে হয় সেগুলো নিয়ে আলোচনা করেছি, তোমরা অনেকে দেখেছো। আমরা সেম ভাবেই বায়োলজিটা পড়বো, আবারও তোমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করবো, কোনো সমস্যা নেই, এই জিনিসগুলো তোমরা দেখে নিবা। এখন আমরা পড়াশোনায় আসো। আজকে আমরা কোষ এর গঠন এর প্রথম লেকচার পড়বো, বোটানির প্রথম লেকচার। তো একটা চ্যাপ্টার পড়ার আগে আমি সবসময় বলে নিই এই চ্যাপ্টারটা কেন ইম্পর্টেন্ট। তুমি যদি দেখো এই চ্যাপ্টার থেকে মেডিকেল বলো, ভার্সিটি বলো, সব জায়গায় প্রশ্ন হয়, এবং 2023-24 সেশনে এই একটা চ্যাপ্টার থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় 3টা প্রশ্ন এসেছে, 3টা এমসিকিউ। তো খেয়াল করো, বায়োলজি 30টা এমসিকিউ থাকে মোট 24টা চ্যাপ্টার থেকে, এর মধ্যে একটা চ্যাপ্টার থেকে আসে 3টা এমসিকিউ। তাহলে বুঝতেই পারছো এই চ্যাপ্টারটা কত ইম্পর্টেন্ট। এবং এই চ্যাপ্টার থেকে বোর্ডের সিকিউ আসার সম্ভাবনা 2টা, ক্লিয়ার। এবং বোর্ডের এমসিকিউ এই চ্যাপ্টার থেকে 3টা এমসিকিউ মিনিমাম পাবা ইনশাআল্লাহ বোটানির ক্ষেত্রে। সো এই চ্যাপ্টার খুবই গুরুত্ব দিয়ে আমাদের পড়তে হবে। চ্যাপ্টার অনেক বড়, মনে হয় অনেক কঠিন, পারবো না, কিন্তু ভাইয়া যেগুলা বলবো সেইগুলো যদি অক্ষরে অক্ষরে তুমি শোনার চেষ্টা করো, ক্লাসের মাধ্যমেই তুমি ম্যাক্সিমাম উত্তর পেয়ে যাবা, ম্যাক্সিমাম নাম্বার পাওয়ার ক্যাপাসিটি অর্জন করবা। সো এই চ্যাপ্টারটাকে অনেক ভাগে আমরা ভাগ করেছি। আজকে আমরা শুরু করব কোষ এর প্রাথমিক আলোচনা থেকে এবং শেষ করব কোষ প্রাচীরের গঠন থেকে। সো আগামী আধা ঘন্টা আবুল হাসান স্যারের বইটা বা যার কাছে যে বইটা আছে সেটা সামনে নিয়ে খাতা কলম নিয়ে ভাইয়ার কথাগুলো গল্পের মতো করে শোনো এবং ভাইয়ের সাথে রিপিট করো, সবকিছু পড়া হয়ে যাবে, ক্লাসের পড়া ক্লাসে আমরা পড়বো। ওকে, এখন চলে আসো কোষের প্রাথমিক আলোচনা। এই জিনিসটা আমরা অনেকবার পড়েছি, বাচ্চাকাল থেকে পড়ছি যে কোষের প্রাথমিক আলোচনা বা কোষ জিনিসটা কি। সো দেখো, কোষ কোষ মানে কি, তোমার সামনে যখন কোষের জিনিস শব্দটা আসবে তখন তোমার সামনে একটা শব্দ বা একটা সংজ্ঞা ভেসে ওঠে, সেটা হচ্ছে ভাইয়া কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক। কোষ কি ভাইয়া? জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক। এখন এই কোষ তো আগে আমরা চিনতাম না, একটা সময় ছিল যখন মানুষ কোষ চিনত না, কিন্তু তারা কোষ নিয়ে জ্ঞান অর্জন করার চেষ্টা করে গেছে। এরকম একজন ভদ্রলোক হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক সাহেব, রবার্ট হুক। এই রবার্ট হুক সাহেব তোমরা সবাই জানো 1665 সালে, কত সালে? 1665 সালে। এই সালটা পড়তে হবে কারণ এটা জীববিজ্ঞানের একটা ঐতিহাসিক সাল। জীববিজ্ঞানে যত নাম্বার, যত সাল আছে সব মুখস্থ করা লাগে না, শুধুমাত্র সেই সালগুলা, সেই সংখ্যাগুলাই মুখস্থ করো যেগুলো আমরা বলে দিব ক্লাসে, ঠিক আছে? তাহলে দেখো জীববিজ্ঞান পড়ার অর্ধেক প্যারা তোমার কমে গেছে। তাহলে একটা ঐতিহাসিক সাল 1665, এই সালে কোষ নিয়ে খেলাধুলা করতে করতে একজন ভদ্রলোক যার নাম রবার্ট হুক, তিনি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পেলেন যে ঠিক আছে, আমি একটা বোতলের ক্যাপ নিয়েছি বা কাঠের টুকরা নিয়েছি, সেই কাঠের টুকরা যখন মাইক্রোস্কোপে দেখি তখন মনে হয় যে এরকম জেলখানার মতো কিছু ঘর বা খোপ খোপ দেখা যাচ্ছে। তিনি সেইগুলাকে ল্যাটিন শব্দ সেলুলা বা কোষ, ল্যাটিন শব্দ সেলুলা বা প্রকোষ্ঠ থেকে নাম দিলেন সেল। তিনি তার একটা বই, যে এত কিছু দেখে ফেলছে পৃথিবীর ইতিহাসে, এত ইম্পর্টেন্ট জিনিস তিনি দেখে ফেলছে, দেখে ফেলছে কি অতি ক্ষুদ্র একটা জিনিস, মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে এমন একটা জিনিস যেটা বেসিকলি সেল ওয়াল। তিনি একটা গ্রন্থ লিখেছেন মাইক্রোগ্রাফিয়া। এই মাইক্রোগ্রাফিয়া গ্রন্থে তিনি লিপিবদ্ধ করলেন যে ঠিক আছে মানব জাতি জেনে নাও, আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে এরকম তোমার বডিতে যা আছে, উদ্ভিদের বডিতে যা আছে, তা বেসিকলি এরকম জেলখানার মতো ছোট ছোট প্রকোষ্ঠের মতো বিন্যস্ত করা বস্তু দিয়ে গঠিত। তিনি সেটা নাম দিলেন সেল। কি? সেল, যেটা ল্যাটিন সেলুলা শব্দ থেকে এসেছে, যার নাম প্রকোষ্ঠ। আর যেহেতু পৃথিবীর সামনে তিনি সেল কথাটা সবার আগে উপস্থাপন করেন, তাকে কোষবিদ্যা বা সাইটোলজির জনক বলা হয়। কোষবিদ্যা বা সাইটোলজি এর জনক বলা হয় কে? রবার্ট হুক সাহেব। আচ্ছা, কিন্তু মানুষের জ্ঞান আস্তে আস্তে বৃদ্ধি পায়, আস্তে আস্তে মানুষ জানতে শিখে, বুঝতে শিখে, আগে যা শিখেছিল তা ভুল।
মানুষ নতুনত্বের দিকে আগায়। তারপরে রবার্ট হুকের পর আরেকজন ভদ্রলোক যার নাম ছিল অ্যান্থনি ভন লিউয়েনহুক। কি নাম ছিল? অ্যান্থনি ভন লিউয়েনহুক। তিনি বললেন যে রবার্ট হুক সাহেব অনেক কাজ করেছেন, কিন্তু তিনি যেটা বলেছেন সেটা পুরোপুরি সত্য না। তিনি অ্যাকচুয়ালি কোষ দেখতে পারে নাই, তিনি দেখেছেন সেল ওয়াল বা কোষ প্রাচীর দেখেছেন, যেটা অ্যাকচুয়ালি মৃত একটা কোষ ছিল। আমি লিওয়েনহুক বলছি আমার যে আবিষ্কৃত মাইক্রোস্কোপটা আছে সেটা দিয়ে আমি অ্যাকচুয়াল কোষ দেখেছি। এবং তিনি সঠিকই বলেছিলেন। এই অ্যান্থনি ভন লিউয়েনহুক, যিনি ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন, তুমি পরে জানবা, তিনি বলেছেন এবং তিনি সর্বপ্রথম কোষ দেখতে পান, প্রকৃত কোষ দেখতে পান। ঠিক আছে, আচ্ছা, এখন কোষের ধারণা চলে আসলো, প্রকৃত কোষ দেখে ফেললো। মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে মানুষ শ্রেণী বৈষম্য করে। মানুষ কি করে? শ্রেণী বৈষম্য করে। তো যেটা বলছিলাম, মানুষের স্বভাব কি জানো? মানুষ শ্রেণী বৈষম্য করে, সে বড় ছোট ক্লাসিফাই করতে আনন্দ পায়। তো তারাও তো মানুষ ছিল, তারা এর ব্যতিক্রম ছিল না। তারাও এখন বুঝতেছে ঠিক আছে কোষ দেখলাম, এখন দেখি সব থেকে বড় কোষ কোনটা, সব থেকে ছোট কোষ কোনটা, সব থেকে লম্বা কোনটা, এভাবে ক্লাসিফাই করি। তো তারাও এরকম দেখতে শুরু করলো এবং আস্তে আস্তে আমরা জেনেছি, আমরা দেখতে শিখেছি যে অ্যাকচুয়ালি সব থেকে লম্বা কোষ কি, সব থেকে ছোট কোষ কি, সব থেকে বড় কোষ কি। চলো আমরা দেখি। সব থেকে বড় কোষ, একটা পাখি যেটা উঠতে পারে না, উট পাখি। কি ভাইয়া? উট পাখির ডিম। ডিম কিন্তু একটা কোষ, বুঝছো? ডিম হচ্ছে একটা কোষ। এই উট পাখির ডিম হচ্ছে সব থেকে বড় কোষ। তারা আরো আবিষ্কার করলো সব থেকে ক্ষুদ্র কোষ। সব থেকে ক্ষুদ্র কোষ, যার নাম হচ্ছে তোমার, নাম লিখে রাখো, মাইকোপ্লাজমা। কি ভাইয়া? মাইকোপ্লাজমা, যার অপর নাম PPLO। এই যে পুকি, পুকি মানে ছোট, হ্যাঁ, সো PPLO এটা হচ্ছে সব থেকে ক্ষুদ্র কোষ, মাইকোপ্লাজমা বা PPLO, যেটা অপর নাম হচ্ছে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। ঠিক আছে, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, PPLO সব থেকে ক্ষুদ্র কোষ। তারপর তারা বললো সব থেকে লম্বা কোষ কোনটা? সব থেকে লম্বা কোষ, সব থেকে লম্বা কোষ, তারা বলল সব থেকে লম্বা কোষ হচ্ছে মানুষের ওই যে স্নায়ু কোষের একক কি ভাইয়া? স্নায়ু কোষ, স্নায়ুতন্ত্রের একক নিউরন, মানুষের মোটর নিউরন। এখন বলতে পারো ভাইয়া নিউরন তো পড়ছি, এই মোটর নিউরন কি? এই মোটর বা মেশিন কোত্থেকে আসলো? মাথায় রাখবা নিউরন অনেক ধরনের হয়, বেসিকলি 3 ধরনের হয়। একটা নিউরন হচ্ছে, এখানে তোমাকে যদি চিমটি দেয়, মশা কামড় দেয়, তোমার বন্ধু যদি পেছন থেকে গুতা দেয় তোমাকে, তুমি বুঝতে পারো তোমার গুতা লাগছে, ব্যথা লাগছে। এই নিউরনটা কি করে? একটা সেন্স বা একটা অনুভূতি বহন করে, এটা হচ্ছে সেন্সরি নিউরন। আরেকটা, তোমাকে গুতা দিছে বন্ধু পেছন থেকে, কেন? তুমি যাতে তার দিকে তাকাও, তাকে যদি একটা প্রশ্ন বলে দাও, এই যে মস্তিষ্ক থেকে একটা আজ্ঞা আসে যে তোমার বন্ধু গুতা দিছে, ওর দিকে তাকাও তুমি, বা মশা কামড় দিছে, ওরা মারো। এই যে একটা কমান্ড বা আদেশ আসে মস্তিষ্ক থেকে, সেই আদেশটা যে নিউরন বহন করে সেটা হচ্ছে মোটর বা আজ্ঞাবাহী নিউরন, সেটা হচ্ছে আজ্ঞাবাহী নিউরন। আর কিছু নিউরন আছে যারা 2 ধরনের কাজ করে, সিগন্যাল পাঠায়ও আদেশও পাঠায়, তাদের বলা হয় মিশ্র নিউরন। ঠিক আছে, তাদেরকে বলা হয় মিশ্র নিউরন, বুঝছো? আচ্ছা, সো মোটর নিউরন হচ্ছে সব থেকে লম্বা কোষ। তারা বললো ঠিক আছে আমরা তো সকল জীব জগতের সব থেকে ক্ষুদ্র কোষ কোনটা দেখলাম, মাইক্রোপ্লাজমা, কিন্তু মানুষ তো স্পেশাল, আশরাফুল মাখলুকাত, তাহলে দেখি মানুষের সব থেকে ক্ষুদ্র কোষ কোনটা। তারা বলল মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ, মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ, মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র কোষ, মানব দেহের সব থেকে ক্ষুদ্র কোষ হচ্ছে, এটা নিয়ে অনেক মতবাদ আছে। এক বইয়ে বলা অনুচক্রিকা, আরেক বইয়ে বলা শুক্রাণু। উত্তর সঠিক হচ্ছে শুক্রাণু হচ্ছে সব থেকে ক্ষুদ্র কোষ, কিন্তু তোমরা এই বইয়ে দেখবে দেওয়া আছে অনুচক্রিকা। সো কোনটা ভাইয়া? শুক্রাণু। শুক্রাণু হচ্ছে সব থেকে ক্ষুদ্র কোষ, এবং শুক্রাণু যদি অপশনে না থাকে তখন বুঝবা এটার উত্তর হচ্ছে অনুচক্রিকা। শুক্রাণু হচ্ছে কারেক্ট আনসার। এছাড়াও অপশনে যদি শুক্রাণু না থাকে তখন হচ্ছে লোহিত রক্তকণিকা পড়েছো, সর্ব ক্ষুদ্রতম রক্তকণিকা অনুচক্রিকা, যেটা রক্ত সঞ্চালনে হেল্প করে, সেটা হচ্ছে ক্ষুদ্রতম কোষ হবে। তাহলে কি ভাইয়া? মানব দেহের সব থেকে ক্ষুদ্র কোষ শুক্রাণু, যেটা একটা জনন কোষ। শুক্রাণু অপশনে না থাকলে আমরা কি দিব? অনুচক্রিকা দিব। কি দিব? অনুচক্রিকা দিব। বাট তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, আলটিমেটলি অনুচক্রিকা কোনো কোষ নয়।
আমরা জানি রক্তের কণিকাগুলোকে স্বাভাবিক কোষ বলা হয় না, কারণ কোষ হতে হলে তাদের যে বৈশিষ্ট্য থাকা উচিত সেগুলা তাদের মধ্যে থাকে না, বুঝছো? সেগুলা তাদের মধ্যে থাকে না, বুঝছো মাই ডিয়ার স্টুডেন্টস? ওকে, মেডিকেলে ফার্স্ট হতে চাই তাহলে কি করব? মেডিকেলে ফার্স্ট হতে চাইলে প্রত্যেকটা দিন মেডিকেলের প্রিপারেশন নিয়ে পড়তে হবে। আর প্রত্যেকটা দিন মেডিকেলের প্রিপারেশন মানে প্রত্যেকটা ক্লাস ভালো করে করা, প্রত্যেকটা কথা ভালো করে শোনা। যারা ঢাকা মেডিকেলে পড়ে বা যারা মেডিকেলে পড়ে তাদের প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করা। অর্থাৎ তুমি তো ভালো জায়গায় আছো, এই যে ভাইয়া ঢাকা মেডিকেল কলেজ থেকে পড়েছে, ভাইয়ার জীবনে এক্সপিরিয়েন্স তোমাকে বলবো, সেই এক্সপিরিয়েন্স থেকে তুমি শিক্ষা নিবে এবং সে অনুযায়ী এক্সিকিউট করবে। ওকে, সো কোষ নিয়ে এত কিছু হইলো, কোষ নিয়ে এত কিছু হইলো, কিন্তু এত কিছু হওয়ার পরেও কেউ অ্যাকচুয়ালি কোষের সুন্দর একটা সংজ্ঞা দিতে পারে নাই, কেউ অ্যাকচুয়ালি কোষের একটা সুন্দর সংজ্ঞা দিতে পারে নাই। এখন মিশন হলো কোষের সংজ্ঞা দেওয়া, কোষ বেসিক্যালি কি। এখন আমি জানি সবার কানে বেজে উঠে যে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক, এটাই কোষের সংজ্ঞা। কিন্তু তুমি আমি যত সহজভাবে বলছি এই সংজ্ঞাটা তত সহজভাবে আসে নাই, এর জন্য অনেক অনেক কষ্ট করতে হয়েছে। এই কষ্ট করতে গিয়ে তারা আবিষ্কার করেছেন কোষ তত্ত্ব। কি আবিষ্কার করেছেন? কোষ তত্ত্ব। তত্ত্ব মানে কি বলতো? আলোচনা, জ্ঞান, বিজ্ঞান। আর কোষ তত্ত্ব মানে কি? কোষ নিয়ে যাবতীয় যে আলোচনা সেটা হচ্ছে কোষ তত্ত্ব। সেটা হচ্ছে কি? কোষ তত্ত্ব ভাইয়া। এখন চলে আসো ভাইয়া, কোষ তত্ত্ব কে দিয়েছেন? কোষ তত্ত্ব কে দিয়েছেন? কোষ তত্ত্ব দিয়েছেন তিনজন ভদ্রলোক, নামগুলা লিখে রাখো। তিনজন ভদ্রলোক কোষ তত্ত্ব দিয়েছেন, ঠিক আছে? কে মনে রাখবা? এস ভি, আমাদের সৌরভ ভাইয়ের নাম দিয়ে মনে রাখবা, এস ভি। এস দিয়ে কি জানো? স্লেইডেন, ঠিক আছে? স্লেইডেন, দন্তস্ব দিয়ে স্লেইডেন, স্লেইডেন। আর এস দিয়ে দন্তস্ব সোয়ান, ঠিক আছে? আর ভি দিয়ে হচ্ছে ভার্চু। সো বায়োলজি পড়ার সময় অনেক সময় আমরা শর্টকাট বা নেমোনিকের হেল্প নিব। সো আজকের নেমোনিক হচ্ছে এসভি। কোষতত্ত্ব কারা দিয়েছেন? স্লেইডেন, সোয়ান এবং ভার্চু। তারা কি বলেছেন? তারা কয়েকটা কথা বলেছেন কোষ নিয়ে, যে কোষ এই হবে, কোষ সেই হবে, ঠিক আছে? কি কি কথা বলেছেন তারা? মাই ডিয়ার স্টুডেন্ট, সরি। সো তারা কি কথা বলেছেন আমরা এটা দেখবো আসলে। তারা বলেছেন কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক। দেখো, গাঠনিক মানে জীবদেহ গঠন করে কে? কোষ। তুমি জীবদেহকে যত ভাঙতে থাকো না কেন, যত নিচের দিকে যাও না কেন, তুমি এক সময় কিসে ঠেকবে এসে? একটা দেয়াল ভাঙলে তুমি ইটে ঠেকবে, ঠিক বডিকে বা জীবদেহকে ভাঙলে তুমি একদম কোষে ঠেকবে। অর্থাৎ জীবদেহ গঠিত হয় কোষ দিয়ে। তাহলে গাঠনিক একক। দেয়ালের কাজ কি? একটা ব্যারিকেড দেওয়া, আর এই ব্যারিকেড দেওয়ার কাজগুলো কে করে? ইট। তাই তোমার কোষের মধ্যে, উদ্ভিদের কোষের মধ্যে যাবতীয় যা কাজ হয় এটা বেসিক্যালি বডির কাজ। তার মানে আমাদের মেইন কর্মক্ষেত্র হচ্ছে কোষ, যেখানে বডির শারীরিক বিক্রিয়াগুলো হয়, শারীরবৃত্ত প্রক্রিয়াগুলো হয়, শ্বসন হয়, সালোক সংশ্লেষণ হয়, ঠিক আছে? তারপর হচ্ছে পরিপাক হয়, শোষণ হয়, বিভিন্ন জিনিসপত্র জমা থাকে, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, এগুলোর স্থান কোনটা? কোষ। তাহলে কোষকে বলা হয় শারীরবৃত্তীয় একক। শারীরবৃত্তীয় মানে কি ভাইয়া? বডির যত রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া বা বিপাক কাজ আছে সেগুলোকে বলা হয় শারীরবৃত্তীয় কাজ। আচ্ছা, আর এটা কি? সাংগঠনিক, যে সংগঠন করে, তাই না? কোষের সংগঠনে বেসিকলি বডি। আমাদের বডিতে 100 ট্রিলিয়নের বেশি কোষ আছে, তাহলে 100 ট্রিলিয়ন কোষ সংগঠন হচ্ছে তোমার বডি। তাহলে সাংগঠনিক একক, সাংগঠনিক একক। তারা এই কথাটা বলছে, সাংগঠনিক একক। তারা আরো বলেছে যে ঠিক আছে, কোষ যে হয় কোত্থেকে আসে? কোষ কোত্থেকে আসে? কোষ থেকে আসে। তার মানে এই যে বংশগতি যাচ্ছে, এই বংশগতির একককে কোষ। শুক্রাণু ডিম্বাণুর ফলে আমরা তৈরি হচ্ছি, শুক্রাণু ডিম্বাণুর ফলেই ক্রোমোজোমের মাধ্যমে বংশগতি এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে যাচ্ছে, ক্রোমোজোম গুলা পাস হচ্ছে। তাহলে এই শুক্রাণু ডিম্বাণু কি? কোষ। তাহলে বলা যায় কোষ হচ্ছে বংশগতির একক। কোষ হচ্ছে বংশগতির একক। কোষ হচ্ছে বংশগতির একক। তারা বলছে কোষ হচ্ছে মৌলিক একক। বুঝতে পারছো? মানে জীবদেহকে ভাঙলে তুমি কোষের থেকে ছোট একক আর পাবা না, তাই এটা হচ্ছে মৌলিক বা ফান্ডামেন্টাল একক। তো দেখো, সবগুলা কথাই তারা ঠিকভাবে বলেছে। তারা বলেছে একটা কোষ থেকে আরেকটা কোষের তৈরি হয়, সেটা কোষ বিভাজনের মাধ্যমে হোক, সেটা মাইটোসিস অথবা মিওসিস অথবা অ্যামাইটোসিস। তাহলে তারা বলেছে কোষ থেকেই কোষের তৈরি, কোষ থেকেই কোষের সৃষ্টি, তাই না? এই কলম থেকে তো আর কোষ তৈরি হবে না, কোষ থেকে কোষ তৈরি হয়, তাই না? তোমরা পড়েছো মাইটোসিসের মাধ্যমে একটা কোষ থেকে 4টা কোষ,
সরি 2টা কোষ, আর মিওসিসের মাধ্যমে 1টা থেকে 4টা কোষ, অ্যামাইটোসিসের মাধ্যমে একটা কোষ সরাসরি বিভাজিত হয়ে 2টা কোষ তৈরি করে, তোমরা পড়েছো রাইট? সো তারা এই কথাগুলো লিপিবদ্ধ করেছেন, এই 4টা কথাকে একত্রে বলা হয় কোষ তত্ত্ব। একত্রে বলা হয় কোষ তত্ত্ব। কি বলা হয়? কোষ তত্ত্ব বা সেল থিওরি। কোষ তত্ত্ব বা সেল থিওরি। বুঝছো? তাহলে কারা ভাইয়া কোষ তত্ত্ব দিয়েছেন? স্লেইডেন, শোয়ান এবং ভার্চু। আচ্ছা, এখন এই যে হুক সাহেব, লিওয়েন হুক সাহেব, ওদের কথাগুলা, সবগুলা কথাকে একটা পরিমার্জিত ভাষায় ব্যাখ্যা করেছেন কার্ল পি সোয়ানসন। কে ভাইয়া? কার্ল পি সোয়ানসন। কার্ল পি সোয়ানসন। উনি সবার কথাকে কপি পেস্ট করে, ঠিক আছে, একটা পরিমার্জিত ভাষায় সবকিছু ব্যাখ্যা করেছেন। তাই কার্ল পি সোয়ানসনকে বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক। আধুনিক কোষবিদ্যার জনক। আধুনিক কোষবিদ্যার জনক। তাহলে কোষবিদ্যার জনককে? রবার্ট হুক। আর আধুনিক কোষবিদ্যা মানে আমরা কোষ নিয়ে যা জানি তার একটা পরিমার্জিত রূপ আমাদের সামনে কে তুলে ধরেছেন? কার্ল পি সোয়ানসন। এই জন্য তাকে বলা হয় আধুনিক কোষবিদ্যার জনক। এখন তোমরা কোথায় ভুল করবে জানো? এমসিকিউ এর মধ্যে আধুনিক কথাটা তোমরা খেয়াল করবা না, আধুনিক না খেয়াল করে বলে দিবা রবার্ট হুক। যদি আধুনিক কথাটা থাকে তখন তোমার মাথায় ভেসে উঠতে হবে ভাই আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। তাই সবাই কাজ করো, আধুনিক কথা লিখে এখানে স্টার দিয়ে রাখো, যেখানে একটা ঘাপলা আছে, ঘাপলাটা কি? আধুনিক কোষবিদ্যার জনক বললে আমার সামনে ভেসে উঠবে কি? সোয়ানসন। আর যদি হলে কোষ তত্ত্ব কারা দিয়েছেন, আমি এসবি দিয়ে মনে রাখবো, স্লেইডেন, শোয়ান এবং ভার্চু। স্লেইডেন, শোয়ান এবং ভার্চু। যদি বলা হয় কোষকে আবিষ্কার করেন রবার্ট হুক, আর প্রকৃত কোষকে দেখেন লিওয়েন সাহেব। লিওয়েন সাহেব লিভিং সেল দেখছে, এই যে লিওয়েন হুক সাহেব এল আছে না, এলতে হচ্ছে লিভিং কোষ বা জীবিত কোষ দেখছে, লিভিং সেল। আর রবার্ট হুক সাহেব কি দেখছে? মৃত কোষ দেখছে, যেটা কোষ প্রাচীর ছিল। সেটা কোন বইয়ে সে বলেছেন কোষ অতি ক্ষুদ্র জিনিস, মাইক্রোস্কোপ দিয়ে দেখা লাগে। তিনি সেই বইয়ের নাম দিয়েছেন মাইক্রোগ্রাফিয়া, ছোট ছোট জিনিসের চিত্রায়ন। তোমরা কি আমার কথা বুঝতে পারো? গল্পে আকারে কি পড়াগুলা পড়তে ভালো লাগবে বলো তো? গল্প আকারে পড়াগুলা পড়তে ভালো লাগবে? এই এনার্জিটাকে ফিল করতে পারো? ক্লাসের মধ্যে একটা জোশ থাকতে হবে, ঠিক আছে? জোশ না থাকলে কাজ করে কি লাভ বলো? গ্রেট। পোল দিব মাই ডিয়ার স্টুডেন্টস, আগে তো পড়ে নেই, তারপর না পোল। নির্বাচনের প্রস্তুতি আছে না? প্রস্তুতি না নির্বাচন করা যায়? আগে আমাদের প্রস্তুতি নিতে হবে, তারপর নির্বাচন। পোল দিব, কোনো সমস্যা নাই। ভাইয়া কোষ, এখন তোমরা বলো ভাইয়া কোষের তো অনেকগুলো সংজ্ঞা দেওয়া বইয়ে, কোনটা আছে? তুমি জাস্ট কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক কার্যকরী একক, এই সংজ্ঞাটা দিতে পারো, অথবা এই সংজ্ঞাটা দিতে পারো। যেই সংজ্ঞাটা দাও কোনো সমস্যা নাই, যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা দিলেই হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখন কোষের সংজ্ঞাটা পারফেক্টলি কি দিবা আমি বলে দিই তোমাদের। তোমরা কোষের সংজ্ঞা দিবা, কোষ হচ্ছে বৈষম্যভেদ্য, এটা লিখে রাখো সবাই, বৈষম্যভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত স্বপ্রজননক্ষম, অর্থাৎ নিজের কোষ আরেকটা কোষ তৈরি করতে পারে নিজের বংশগতি বজায় রাখার জন্য। আর কি একটা কোষ ঝিল্লি দ্বারা আবৃত থাকে, তোমরা পড়েছো, যেটা হচ্ছে বৈষম্য ভেদ্য বা সেমি পারমিয়েবল। সো বৈষম্য ভেদ্য ঝিল্লি দ্বারা আবৃত স্বপ্রজননক্ষম জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক। তুমি যদি এই সংজ্ঞা দাও তাহলেই তোমার সংজ্ঞাটা পারফেক্ট, ঠিক আছে? তোমার নাম্বার কেউ কাটবে না ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে, তাহলে কোষের সংজ্ঞা আমরা পড়ে ফেললাম। আচ্ছা, তাহলে কোষ নিয়ে কি আছে আমরা সবকিছু পড়ে ফেলছি। এখন কিছু প্রি হিস্টোরিক কথাবার্তা আছে, যে কোষ কেমনে তৈরি হয়েছে। এই প্রি হিস্টোরিক কথাবার্তা হচ্ছে মতবাদ। আমরা যারা মুসলিম আমরা বিশ্বাস করি পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদের একজন নবীর মাধ্যমে আমাদের ধারাটা তৈরি করেছেন, তিনি হচ্ছে আদম আলাইহিস সালাম, তাই না? কিন্তু বিজ্ঞানীরা অনেক কিছু ব্যাখ্যা করে তারা বলছেন না, হয়তো এইভাবে এইভাবে আসছে। আমাদের ধর্মীয় দিকটা আনকম্প্রোমাইজেবল, ওইটা তো আমরা বিশ্বাস করবোই। পড়ার খাতিরে হয়তো আমরা এটা দেখবো যে কোষ কিভাবে আসছে, ঠিক আছে? বাট ধর্মীয় দিকটা সবসময় আমাদের কি মনে থাকবে, এবং দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা সেটাই বিশ্বাস করব।
এখন দেখো বিজ্ঞানীরা কি বলছে যে কিভাবে কোষের তৈরি হয়েছে। তারা বলছে কোষ বেসিক্যালি আসছে ওই যে অ্যামোনিয়া, নাইট্রোজেন, ঠিক আছে, ইত্যাদি সমন্বয়ে গঠিত হয়েছে অ্যামিনো অ্যাসিড। ওই অ্যামিনো অ্যাসিড গুলা থেকে তৈরি হয়েছে আরএনএ। ওই আরএনএ থেকে বিবর্তনের মাধ্যমে বিভিন্ন ডেভেলপমেন্ট বা বৃদ্ধির মাধ্যমে তৈরি হয়েছে ডিএনএ। ওই ডিএনএ থেকে তৈরি হয়েছে আদি কোষ, ঠিক আছে, আদি কোষ থেকে আস্তে আস্তে বড় হয়ে প্রকৃত কোষ। তার এরকম একটা অ্যাজাম্পশন দিচ্ছেন যেটা অ্যাকচুয়ালি কোনো ভিত্তি নাই বলে আমি মনে করি, ঠিক আছে, কারণ মানুষকে মানুষ হিসেবে পাঠানো হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো বেসিক্যালি দেখো এখানে অনেক অনেক অনুপরমাণুর কথা বলা আছে, নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, ঠিক আছে, কার্বন, এই সবগুলো অণু মিলে তৈরি করেছে অ্যামিনো অ্যাসিড। বা এর আগে তৈরি হয় অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয় আরএনএ, আরএনএ থেকে তৈরি হয় আদি কোষ, আদি কোষগুলো ডেভেলপড হয়ে আস্তে আস্তে তৈরি করেছে ডিএনএ, এবং ডিএনএ তারপর প্রকৃত কোষ বা ইউক্যারিওটিক সেলে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। এগুলো জাস্ট একবার পড়ে নিবা, তেমন কিছু না। এইগুলা দেখো আমরা সবকিছু পড়ে ফেলেছি, কে কি করেছেন না করেছেন। এই যে এতগুলা কথাবার্তা বলা আছে, তুমি এতগুলা কথাবার্তা এত নাম পড়ার দরকার নাই, কে কি বলছে দরকার নাই, ঠিক আছে। বলবা যে তানজিম ভাই বলছে এটা পড়ার দরকার নাই, দরকার নাই, আমি পড়বো না, ঠিক আছে, ওকে, বাদ দিতে হবে। এখন এই যে মিলার উরের পরীক্ষা, তারা একটা পরীক্ষা করছে, যে পরীক্ষার মাধ্যমে তারা দেখাইছে আচ্ছা এইরকম এরকম জিনিস দিয়ে তৈরি হয়েছে কোষ। আমরা নামটা মনে রাখবো জাস্ট, মিলার উরের পরীক্ষা, ঠিক আছে, যেখানে বলা হয়েছে কিভাবে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন মিলে তৈরি হয়েছে অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে অ্যামিনো অ্যাসিড, তার থেকে আরএনএ, তার থেকে ডিএনএ এটসেট্রা। জাস্ট নামটা পড়বে, ভেতরে তেমন কিছু দরকার নেই আমাদের। এখন একটা কথা, সেটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। এই শব্দটা আমরা ব্যাখ্যা করে পড়বো। এই শব্দটা কি ব্যাখ্যা করে পড়বো, আসো। বায়োলজিতে শব্দ ব্যাখ্যা খুবই ইম্পর্টেন্ট, শব্দ ব্যাখ্যা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। খেয়াল করো, এন্ডো সিম্বায়োসিস, আমি দুইটা কথা আলাদা করে লিখলাম। এখন প্রত্যেকটা শব্দকে আমরা ভাঙবো। এই এন্ডো শব্দের অর্থ কি জানো? এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভিতরে, এন্ডো শব্দের অর্থ হচ্ছে ভেতরে। কিসের ভেতরে? কোষের ভেতরে, কোষের ভেতরে হচ্ছে এন্ডো। আর সিম্বায়োসিস তোমরা ওই এসএসসি থাকাকালীন একটা পড়ছো না, মিথস্ক্রিয়া ইন্টারঅ্যাকশন, পজিটিভ মিথস্ক্রিয়া এবং ঋণাত্মক মিথস্ক্রিয়া পড়ছো তো মনে হয়। এর মধ্যে তোমরা দেখেছো যখন দুইটা প্রজাতি একত্রে থাকে কিন্তু তারা কেউ কারো ক্ষতি করে না, বরঞ্চ একে অপরের উপকার করে, তখন তাদেরকে বলা হয় মিথজীবী বা সিম্বায়োটিক। যেই কি বলা হয়, মিথস্ক্রিয়াটা বলা সিম্বায়োটিকিজম বা সিম্বায়োজম, ঠিক আছে, মিথজীবিতা, সিম্বায়োসিস। এন্ডো মানে কোষের ভিতরে, আর সিম্বায়োসিস মানে মিথজীবিতা। তার মানে বলতে পারি এই শব্দটার মানে কি ভাই বলতো, কোষের ভেতরে যে মিথজীবিতা হবে সেটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। কোষের ভেতরে একটা মিথজীবিতা হবে সেটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। তার মানে কোষের ভেতর কেউ একজন আছে যে স্বাধীনভাবে থাকতে পারতো, কিন্তু তা না করে কোষের ভেতরে আসছে, সে উপকৃত হচ্ছে কোষ থেকে, কোষকেও উপকৃত করছে। এরকম দুইটা জিনিসের নাম তোমাকে পড়তে হবে। এই দুইটা জিনিস হচ্ছে, এক হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়া, এক হচ্ছে মাইটোকন্ড্রিয়া, আরেক হচ্ছে তোমার প্লাস্টিড। কি ভাইয়া? প্লাস্টিড। এই দুইটা জিনিসের অসাধারণ কিছু ক্ষমতা আছে, তুমি জানলে অবাক হয়ে যাবে। কি ক্ষমতা জানো? এই মাইটোকন্ড্রিয়া দেখো, সে নিজের শক্তি নিজে উৎপাদন করতে পারে, সে নিজের শক্তি নিজে উৎপাদন করতে পারে। তার মানে আলটিমেটলি তার বেঁচে থাকার জন্য শক্তি দরকার, সেটা উৎপাদনে সে সক্ষম। শক্তির জন্য কারো উপর সে নির্ভর করতে হয় না। তার থেকেও আশ্চর্য ব্যাপার হচ্ছে ভাই, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, নিজস্ব ডিএনএ আছে, যেটা বৃত্তাকার ডিএনএ। ডিএনএ থাকলে কি, ডিএনএ হচ্ছে মাস্টার মলিকিউল, প্রভু অণু, অর্থাৎ তাকে জীবন নির্বাহের জন্য যত নীল নকশা, যত প্ল্যানিং করা দরকার সবকিছু তার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন মাইটোকন্ড্রিয়াতে, কারণ তার ডিএনএ আছে। এবং শুধু তাই নয়, তার জীবনের ভাষার জন্য মানে প্রোটিন তৈরির জন্য দরকার রাইবোজোম। এই মাইটোকন্ড্রিয়ার রাইবোজোমও আছে। কি আছে বলতো? নিজস্ব রাইবোজোমও আছে, যেটা 70S রাইবোজোম। তার এত কিছু থাকা সত্ত্বেও সে কিন্তু স্বাধীন কোষ হিসেবে নাই, সে আমাদের কোষের ভেতরে আছে। তাহলে এই যে সে একটা স্বাধীন কোষ হিসেবে থাকতে পারতো কিন্তু নাই, কোথায় আছে? আমাদের কোষের ভেতরে আছে, থেকে কি করছে? কোষের শক্তি সাপ্লাই দিচ্ছে। তার মানে কোষকে উপকৃত করছে। আর বিনিময়ে কোষ তো এমনি এমনি থাকতে দিচ্ছে না, শক্তি নিচ্ছে। আর সে বলে আমি শক্তি দিয়েই যাবো, আমাকে কিছু দাও। সে কোষ থেকে কিছু একটা নেয়, সেটা কি? থাকার জায়গা, ঠিক আছে, একটু থাকার জায়গা নেই, ওই থাকার জায়গা সে নেয় আর কোষকে শক্তি দেয়। এই যে একে অপরের উপকার করছে, কোথায়? কোষের ভিতরে। এটা হচ্ছে এন্ডোসিম্বায়োসিস। আর কারা আছে? মাইটোকন্ড্রিয়া। এই প্লাস্টিড দেখো, সেও সেম ভাবে থাকতে পারে। সে কি করে জানো? খাদ্য তৈরি করে।
খাদ্য তৈরি, কোষের রান্নাঘর হচ্ছে প্লাস্টিড, শক্তি রূপান্তরের অঙ্গাণু প্লাস্টিড, তাই না? আবার তারও ডিএনএ আছে, তারও রাইবোজোম আছে, অর্থাৎ সেও স্বাধীনভাবে থাকতে পারতো, কিন্তু থাকে না। সে উদ্ভিদ কোষের মধ্যে বলে আমি আছি, তোমাকে খাবার বানাতে হেল্প করব, তুমি শুধু আমাকে একটু থাকার জায়গা দিও, অর্থাৎ একে অপরকে আবার উপকৃত করছে। এটাও কি একটা সিম্বায়োসিস? কিসের মধ্যে? কোষের ভেতরে, তাই এন্ডোসিম্বায়োসিস। তার মানে এই মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড যে আমাদের বডির ভেতরে আছে, এটাকে আমরা বলতে পারি এন্ডোসিম্বায়োসিস, কোষের ভিতরে মিথজীবিতা। আর কারা আছে? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ওদেরকে বলা হয় এন্ডোসিমবায়ন্ট, মানে যেটা সিম্বায়োসিস হিসেবে থাকে, যেটা সিম্বায়োসিস করে, তাদেরকে বলা হয় এন্ডোসিমবায়ন্ট। তাহলে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড কি ভাইয়া? এন্ডোসিমবায়ন্ট, ঠিক আছে? আর প্রক্রিয়াটার নাম কি? এন্ডোসিম্বায়োসিস। তোমাকে এইগুলা এখানে বলা হয়েছে, এই জিনিসগুলো এখানে বলা হয়েছে, ঠিক আছে? এখানে একটা কথা দেখবে বলা আছে অটোট্রফিক, তোমরা এগুলো জানো। অটোট্রফিক মানে কি? অটো মানে নিজ, ট্রফিক দেখো শব্দ ভেঙে আমরা পারবো। ট্রফি মানে হচ্ছে ট্রফি মানে এই কি বলে, এই ট্রফি না। ট্রফিক মানে কথা আসছে পুষ্টি থেকে, যারা নিজের পুষ্টি বা নিজের খাবার নিজেই তৈরি করতে পারে তাদেরকে বলে অটোট্রফিক। ওরা কারা? ওরা হচ্ছে প্লান্ট বা উদ্ভিদ। কেন পারে? ওই প্লাস্টিক যে আছে তার ভেতরে, এই জন্য পারে। তোমরা কি এন্ডোসিমবায়ন্ট কথাটা ভালো করে বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্টস? ভালো করে বুঝেছো? ওকে ওকে, গ্রেট, সাবাস। এইভাবে ক্লাসে হাই এনার্জি নিয়ে পড়বা, যেই স্যারের ক্লাসেই করো না কেন। আমাদের এনার্জি যাতে কমতি না থাকে। আমরা রেজাল্ট খারাপ করতে পারি, কোনো সমস্যা নেই, লজ্জার কিছু না, কিন্তু আমাদের চেষ্টার কমতি থাকা এটা লজ্জার কিছু। আমাদের এনার্জির কমতি থাকা লজ্জা, রেজাল্ট খারাপ হতে পারে, লজ্জার কিছু না, বাট চেষ্টার কমতি থাকবে, এটা অবশ্যই লজ্জা পেতে হবে, তোমাকে নিজের কাছে নিজে লজ্জিত হবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এটা পড়ে ফেলেছি, গ্রেট। এখন চলে আসে ভাই কোষের বৈশিষ্ট্য। দেখো কোষের কিছু বৈশিষ্ট্য আমরা পারি, তুমি আমার সাথে সাথে বলো এগুলো তুমি পারো কিনা, কনফিডেন্স দাও নিজেকে। জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কই থাকে? কোষে থাকে। কোষের ভেতরেই সবকিছু থাকে। তোমার প্রোটোপ্লাজম কই থাকে? কোষে থাকে। প্রোটোপ্লাজমের যে আয়নগুলো আছে কই থাকে? কোষে থাকে। অর্থাৎ জীবনের গাঠনিক, আণবিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক, প্রজনন সবকিছুর এককে কোষ। প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। এই যে তুমি যে গ্লুকোজটা খাচ্ছ বা বিভিন্ন খাবার খাচ্ছ, এই খাবার থেকে শক্তি উৎপন্ন হয় কোথায় গিয়ে? কোষের গিয়ে, কোষের মাইটোকন্ড্রিয়ার মধ্যে। তার মানে কি? কোষ বিভিন্ন কাঁচামাল সংগ্রহ করতে পারে, যেগুলো প্রসেস করে শক্তি উৎপন্ন করে। আবার এই যে তুমি গ্লুকোজ খাও, গ্লুকোজটা অতিরিক্ত হলে তুমি পড়েছো যকৃতে গিয়ে সঞ্চিত থাকে। যকৃতের কোথায় সঞ্চিত থাকে? যকৃতে কি এরকম ক্লাসরুম আছে? না, যকৃত কোষ দিয়ে তৈরি, হ্যাপাটোসাইট। ওই যকৃতের কোষে কি সকল কাঁচামাল, সকল দ্রব্য সঞ্চিত থাকে। তার মানে এই সকল কাঁচামাল, সকল কিছু কই সঞ্চিত আছে? কোষের মধ্যে সঞ্চিত আছে। কোষ সেটা গ্রহণ করতে পারে। কোষ কি শুধু কাঁচামাল জমা করে রাখে? না, কোষ তো কাঁচামালকে কি ব্যবহার করে। যেমন এই যে কাঁচামাল গ্লুকোজ, এই গ্লুকোজকে ব্যবহার করে সেটা কি করে বলতো? এই গ্লুকোজকে ব্যবহার করে সেটা শ্বসন প্রক্রিয়ায় অ্যাটিপি উৎপন্ন করে। এই অ্যাটিপিটা তুমি শক্তি হিসেবে কাজে লাগাও, জীব বা উদ্ভিদ শক্তি হিসেবে কাজে লাগায়। তার মানে কি? কাঁচামাল শুধু সঞ্চয়ই করে না, কাঁচামালকে ব্যবহার করতে পারে এবং নিজের প্রয়োজনীয় অণুগুলো সংশ্লেষণ করতে পারে। বা সংশ্লেষ মানে তৈরি করা, সংশ্লেষণ মানে কি? তৈরি করা। এখন দেখো এই যে গ্লুকোজ, অতিরিক্ত গ্লুকোজকে তুমি কি হিসেবে সঞ্চয় করো বলতো? গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত করো। উদ্ভিদ সেটাকে স্টার্চ হিসেবে সঞ্চিত করে। এই যে তুমি মাংস খাও, মাংসগুলা পরিপাক হয়ে অ্যামাইনো অ্যাসিড তৈরি করে। এই অ্যামাইনো অ্যাসিড গুলো তোমার বডিতে গিয়ে প্রোটিন তৈরি করে। কি তৈরি করে? প্রোটিন তৈরি করে। তুমি চর্বি খাও, এগুলা কি? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ইত্যাদি তৈরি করে। অর্থাৎ কোষ বিভিন্ন অণু তৈরি করতে পারে। কোষ দেখো সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে ওঠে। তোমরা পড়েছো যদি অনিয়ন্ত্রিত ভাবে কোষ বিভাজন হয়, অনিয়ন্ত্রিত ভাবে কোষ বেড়ে ওঠে, তখন কি হয়? চ্যাপ্টার 10-এ পড়ে, ক্লাস 10-এ পড়েছো, তখন টিউমার হয়, অর্বুদ হয়, সেখান থেকে ক্যান্সার হতে পারে। তাই আল্লাহ তাআলা কি করেছেন? আমাদের সকল কোষগুলোকে নিয়ন্ত্রিত ভাবে বেড়ে ওঠার জন্য একটা নিয়ন্ত্রণ দিয়েছেন। যে নিয়ন্ত্রণের অন্যতম মাস্টার হচ্ছে, অন্যতম গার্ডিয়ান হচ্ছে P53 জিন। মাথায় রাখবা, এই P53 জিন কি করে? কোষের নিয়ন্ত্রণ করে, ঠিক আছে? আচ্ছা, সো কোষ সুনিয়ন্ত্রিত ভাবে বেড়ে উঠতে পারে, চারপাশে যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। এই যে নিউরন কি একটা কোষ না? স্নায়ু কোষ। তুমি যে ব্যথা পেয়েছো, তোমাকে একটু চিমটি দিয়েছে, মশা কামড় দিয়েছে, তুমি বুঝতে পারো না কেন? বুঝতে পারো, তোমার নিউরন কোষগুলো আছে বিধায় বুঝতে পারো। তার মানে কি? এই নিউরন কোষগুলা কি করতে পারতেছে? উদ্দীপনার প্রতি সাড়া দিতে পারতেছে, ঠিক আছে? তুমি এক্সাইটেড হয়ে যাও, ঠিক আছে? তুমি দুঃখ পাও, কষ্ট পাও, কেন?
এই তোমার নার্ভাস সিস্টেমের কারণে। এই নার্ভাস সিস্টেম কি দিয়ে গঠিত? স্নায়ু কোষ দিয়ে গঠিত। তার মানে বিভিন্ন স্টিমুলাস বা উত্তেজনার প্রতি আমরা সাড়া দিতে পারি কোষের কারণেই। এখন একটা ইম্পর্টেন্ট জিনিসে চলে আসি, হোমিওস্ট্যাটিক। হোমিওস্ট্যাটিক, আমরা এই শব্দটাকে ভেঙে পড়বো। হোমিওস্ট্যাটিক, হোমিওস্ট্যাটিক আলাদা করে লিখলাম, ঠিক আছে? এই হোমিও কথাটা আসছে হোমো থেকে। কোত্থেকে? হোমো। হোমো মানে কি জানো? সম বা সমান। আর স্ট্যাটিক মানে কি জানো? স্থিতাবস্থা, মানে স্থিতিশীলতা। স্থিতিশীলতা, বুঝছো? এখন দেখো তোমার বডিতে 100 ট্রিলিয়ন কোষ আছে, আমি বললাম 100 ট্রিলিয়ন কোষ, 10^14 কোষ। 100 ট্রিলিয়ন কত তুমি কল্পনা করতে পারবে না, এত এত কোষ। এখন এই 100 ট্রিলিয়ন কোষ যদি সবাই গ্রুপিং করে, ও বলে আমি ওর সাথে মিলবো না, ও যদি বলে আমি ওর সাথে মিলবো না, ও যেমন চাই করুক, আমার মাথা ব্যথাই না। অনেকটা চিন্তা করো, তোমার হাত বলতেছে একটা কাজ, তোমার পা করছে আরেকটা কাজ। তোমার হাত বলছে এটা তুমি নাও, তো পা অপোজিট দিকে যাচ্ছে। তোমার ফুসফুস বলতেছে আমি আজকে বন্ধ থাকবো, আজকে আমি রেস্ট নিবো, আজকে আমি শ্বাস প্রশ্বাস নিবো না। তোমার হার্ট বলতেছে আমি 2 ঘন্টা একটু বন্ধ থাকি, বিশ্রাম নেই, ফুসফুস যেমন চাই তা করুক। তোমার কিডনি বলতেছে আমি 5 ঘন্টা কোনো রক্ত পিউরিফাই করবো না, বাকি সবাই ঠিক মতো চলুক, কোনো সমস্যা নাই। তাহলে কি তোমার বডি টিকবে? টিকবে না। অর্থাৎ বডিকে সামঞ্জস্যপূর্ণ রাখতে হলে, একটা জীবদেহকে ফাংশনিং রাখতে হলে অবশ্যই তার সকল কোষের মধ্যে একটা স্থিতাবস্থা বা সাম্যাবস্থা, ইকুইলিব্রিয়াম বজায় রাখতে হবে। আদারওয়াইজ কোষ থেকে লাভ নাই। ঠিক একইভাবে মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে তুমি কলেজ লাইফে উঠেছো, কলেজ লাইফের যে প্রত্যেকটা অংশ আছে, কলেজ শিখো, তোমার পার্সোনাল পড়াশোনা, তোমার মন মানসিকতা, ঠিক আছে, তোমার ইচ্ছা, ডিসিপ্লিন, প্রত্যেকটা জিনিসের মধ্যে কোঅর্ডিনেশন দরকার। আদারওয়াইজ কি হবে? এই তোমার পড়াশোনার হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বা অবস্থা মেনটেন করা যাবে না। আর যখনই কোনো সাম্যাবস্থায় ঘাটতি হয়, সাম্যাবস্থা ব্রেচ হয়ে যায়, ব্রেকডাউন হয়ে যায়, তখনই অ্যাকচুয়ালি ক্যাওস বা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। বিশৃঙ্খলা থেকে আসে ডিপ্রেশন, ডিপ্রেশন থেকে আসে ফেইলিওর। তাই তোমাকে কলেজ লাইফের প্রত্যেকটা জিনিসকে একটা সাম্যাবস্থার মধ্যে রাখতে হবে। তুমি নিজে অনেক ভালো করে পড়বা, তুমি ক্লাস ভালো করে ইউটিলাইজ করবা, কলেজের সময়টা ইউটিলাইজ করবা, এবং নিজেকে মানসিকভাবে সবসময় চাঙ্গা রাখবা, কনফিডেন্ট রাখবা, এবং ফিয়ারলেস মেথডে পড়বা। তখন তোমার হোমিওস্টেসিস অবস্থা বজায় থাকবে। তখন তোমার কলেজ লাইফেও ঠিক মতো কাজ করবে, ফাংশনিং থাকবে। যেমন হিউম্যান বডি ফাংশনিং থাকে যখন সমস্ত কোষগুলো হোমিওস্ট্যাটিক অবস্থা মেনটেন করে, বুঝছো? এবং জীবনের মানেই হচ্ছে এই সাম্যাবস্থা বজায় রাখা, ঠিক আছে? তোমার জীবন, তোমার বডি সবসময় ট্রাই করে যাচ্ছে সাম্যাবস্থা বজায় রাখার জন্য, যেটা হচ্ছে হোমিওস্ট্যাসিস। তাহলে তুমি বুঝতে পারছো ভাইয়া, হোমিওস্ট্যাটিক অবস্থা মানে কি? সকল কোষ এবং কোষের বাহিরের অবস্থার মধ্যে একটা সাম্যাবস্থা, ঠিক আছে? ধরো এটা একটা কোষ, এখানে আরেকটা কোষ আছে, ঠিক আছে, এখানে আরেকটা কোষ আছে, দুইটা কোষের মাঝখানে কি আন্তঃকোষীয় ফাঁকা জায়গা আছে? সো কোষের ভেতরে এবং কোষের বাইরে যা কিছু আছে, সকলের মধ্যে যে একটা সাম্যাবস্থা, সকলে যে একটা নিয়ন্ত্রণাধীন ভাবে একে অপরের সাথে মিলেমিশে বিপাকীয় কাজগুলা করে, সেটা হচ্ছে হোমিওস্ট্যাটিক অবস্থা। ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, হোমিওস্ট্যাটিক অবস্থা। এখন তোমরা ভবিষ্যতে আরেকটা জিনিস পড়বা, যেটা হচ্ছে হিমোস্ট্যাটিক। খেয়াল করো, হিমো, এই যে হিমো, হিমোস্ট্যাসিস, ওইটা কি জানো? এই হিমো কথাটা কোত্থেকে আসছে বলতো? তোমরা হিমোগ্লোবিন পড়েছো, হিমো কথাটা আসছে হিম থেকে। আর হিম কার সাথে রিলেটেড? হিম রিলেটেড হচ্ছে হিমোগ্লোবিন কই থাকে? লোহিত রক্ত কণিকা বা আরবিসি তে। সো আরবিসির সাথে রিলেটেড বা রক্তের সাথে রিলেটেড, আমরা বলতে পারি রক্তের সাথে রিলেটেড। সো এই যে তোমার একটা জিনিস কেটে গেলে বা আলটিমেটলি রক্তনালিকা কেটে গেলে, সেটা কি আজীবন রক্ত পড়তে থাকে? না, সেখানে আস্তে আস্তে রক্ত জমাট বাঁধে, ওই ব্লাড ভেসেলটা রিপেয়ার করে, যাতে অত্যধিক পরিমাণে ব্লিডিং না হয়। রক্তক্ষরণ হলে আলটিমেট রক্ত সংবহন তন্ত্রের আয়তন কমে যাবে, তখন লো ব্লাড প্রেশার হবে, তুমি অজ্ঞান হয়ে যাবা, তাই না? সো এই যে রক্তপাত বন্ধের যে প্রক্রিয়া, রক্তক্ষরণ বন্ধের যে প্রক্রিয়া, তার নাম কি? হিমোস্ট্যাসিস, ঠিক আছে? রক্তপাত বন্ধের প্রক্রিয়া, এটা হিমোস্ট্যাসিস। তো কথাটা খেয়াল করো, একটা হিমো আর একটা হচ্ছে হোমিও, বুঝছো? তোমরা পড়েছো রক্ততঞ্চন অনুচক্রিকা হেল্প করে, রাইট? ওকে, তাহলে আমি এটা পড়ে ফেললাম। কাল পরিক্রমা অভিযোজিত হতে পারে। দেখো, কোষ কিন্তু অভিযোজিত হয় প্রয়োজন ভেদে। কোষের অভিযোজন ক্ষমতা না থাকলে তুমি সব পরিবেশে বেঁচে থাকতে পারবে না। যেমন ধরো তোমাকে এখন যদি সাইবেরিয়ায় পাঠিয়ে দিই, তখন কি হয় জানো? তোমার যে শ্বাসনালী বা রেসপিরেটরি ট্র্যাক্ট, তার মধ্যে একটা অভিযোজন ক্ষমতা আসবে। তোমার বডির ইমিউনিটি সেলগুলো অন্যভাবে নিজেকে অভিযোজিত করবে, যাতে ওই পরিবেশে বেঁচে থাকতে পারে, ঠিক আছে? তোমার মধ্যে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিয়েছেন। তাই তুমি এটা ভাববা না তুমি কলেজ লাইফে সার্ভাইভ করতে পারবে না। কলেজ লাইফে সার্ভাইভ করার মতো সমস্ত প্রক্রিয়া আল্লাহ তোমার মাথায় দিয়েছেন, জাস্ট ওটা খুঁজে বের করতে হবে, পজিটিভ থাকতে হবে, বুঝছো? কারণ তোমার কোষ অভিযোজনের জন্য, অ্যাডাপ্টেশনের জন্য সেরা, ঠিক আছে?
ওকে, সো কোষ কি করে? কাল পরিক্রমায় অভিযোজিত হয়ে বিভিন্ন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে। আচ্ছা, কোষ বিপাক প্রদর্শন করে। এখন আমরা বিপাক কথাটা শিখবো কি ভাইয়া? বিপাক বা মেটাবলিজম কথাটা শিখবো। বিপাক বা মেটাবলিজম কথাটা শিখবো। বিপাক বা মেটাবলিজম, এগুলো হচ্ছে বেসিক, মাই ডিয়ার স্টুডেন্টস। শুরু থেকে বেসিক ডেভেলপ করতে হবে, ঠিক আছে? শুরু থেকে বেসিক ডেভেলপ করতে হবে। এই বিপাক মানে কি? এই বিপাক মানে হচ্ছে, বি দিয়ে মনে রাখো, বিক্রিয়া। বিপাক মানে বিক্রিয়া। বডিতে যাবতীয় ক্রিয়া বিক্রিয়া, রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া যেটা, ঠিক আছে, কোনো কিছু তৈরি হয়, কোনো কিছু ভাঙে, খাবার তৈরি করতে হয়, খাবারকে বিভিন্ন শক্তি উৎপন্ন করতে হয়, এই জিনিসগুলো হচ্ছে বিপাক। এই জিনিসগুলো কি? বিপাক বা বিক্রিয়া। তাহলে কি ভাইয়া? বডির সকল বিক্রিয়া মাথায় রাখবো, বডির সকল বিক্রিয়া, এটা হচ্ছে বিপাক। এখন দেখো, এই বিক্রিয়ায় কি হতে পারে? কিছু জিনিস তৈরি হতে পারে, যেমন দেখো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করা হয়। অর্থাৎ বিক্রিয়াটা হতে পারে কোনো কিছু তৈরি করার জন্য, কোনো কিছু তৈরির বিক্রিয়া হতে পারে, কোনো কিছু তৈরির বিক্রিয়া। কোনো কিছু তৈরি করার বিক্রিয়া। বিক্রিয়াটা হতে পারে যে খাবারটা নিলাম, গ্লুকোজটাকে ভাঙবো, ভেঙে কি শক্তি বানাবো, ঠিক আছে? কোনো কিছু ভাঙার বিক্রিয়া হতে পারে। সো বিক্রিয়াটা দুই ধরনের হয়। ঠিক একইভাবে কি বিপাক দুই ধরনের হয়। বিপাক দুই ধরনের হয়। একটা হচ্ছে কি জানো? কিছু তৈরি করব, তৈরি করা মানে কি? উপকার। হ্যাঁ, সো উপচিতিমূলক বিক্রিয়া কি ভাইয়া? উপচিতিমূলক বিক্রিয়া। লিখে রাখো সবাই, উপচিতি মূলক বিক্রিয়া, যেটা ইংলিশ নাম কি বলতো? মেটাবলিজম। এটা হচ্ছে অ্যানাবলিজম। উপচিতিমূলক বিক্রিয়া কি ভাইয়া? সহজ ভাষায় বলে রাখি, যখন একাধিক জিনিস মিলে একটা জিনিস তৈরি করবে, সেটা হচ্ছে উপচিতিমূলক বিক্রিয়া। ধরো, এই যে এ প্লাস বি তৈরি হলে কি সি, এই যে সি তৈরি হলে এটা হচ্ছে উপচিতিমূলক বিক্রিয়া। যেমন ধরো, সালোক সংশ্লেষণ, সালোক সংশ্লেষণ, গ্লুকোজ তৈরি হচ্ছে, এটা হচ্ছে উপচিতিমূলক বিপাক। আবার ধরো, গ্লুকোজ তৈরি করার পর গ্লুকোজ গুলা থেকে তুমি গ্লাইকোজেন বানাচ্ছ। কি বানাচ্ছ? গ্লাইকোজেন বানাচ্ছ। তাহলে এই যে কিছু একটা বানাচ্ছ না ভাইয়া, গ্লাইকোজেন, এটা কি? উপচিতিমূলক বিক্রিয়া। আর গ্লুকোজ থেকে গ্লাইকোজেন বানানোকে বলে গ্লাইকোজেনেসিস। গ্লাইকোজেনেসিস, জেনেসিস মানে কি? তৈরি হওয়া, ঠিক আছে? এটা হচ্ছে উপচিতিমূলক। আরেক ধরনের বিপাক আছে যার নাম অপচিতি, অপচিতিমূলক বিপাক, যেটাকে ইংলিশে বলা হয় ক্যাটাবলিজম। ক্যাটাবলিজম কি ভাইয়া? আমি মনে বলি যে, ঠিক আছে, কাট কাট মনে রাখবা। ক্যাটা মানে কাট কাট, কেটে ফেলবে। কেটে মানে কি? ছোট ছোট টুকরায় রূপান্তরিত করবে। অর্থাৎ যখন এই যে ডি ধরো একটা উপাদান, এটাকে তুমি ছোট ছোট অংশে ভাগ করে এ বি সি তিনটা উপাদানে বিভক্ত করলা, ভাঙলা, এটা হচ্ছে কাইন্ড অফ অপচিতিমূলক বিক্রিয়া। অর্থাৎ ধরো, এই যে গ্লাইকোজেনটাকে, এই যে গ্লাইকোজেনটাকে তুমি ভাঙবা, ভেঙে কি ছোট ছোট টুকরায় রূপান্তর করবা, অর্থাৎ তার গ্লুকোজে রূপান্তর করবা। এটা হচ্ছে কি? অপচিতিমূলক বিক্রিয়া। আর এই যে গ্লাইকোজেনকে ভাঙছি, ভাঙা মানে কি? লাইসিস করা। লাইসিস মানে কি? ভাঙা। এই প্রক্রিয়ার নাম গ্লাইকোজেনোলাইসিস। মানে গ্লাইকোজেনকে লাইসিস করছি, ভাঙছি, গ্লাইকোজেনোলাইসিস। এটা অপচিতিমূলক বিক্রিয়া। আবার ধরো, এই যে শ্বসন বিক্রিয়া, অর্থাৎ আমি গ্লুকোজ থেকে শক্তি পাচ্ছি, এটা গ্লুকোজ থেকে ভাঙছি না আমি, এটাও কি ভাইয়া? আমার এটা অপচিতিমূলক বিক্রিয়া। সো বিপাক এই দুই ধরনের হয়। তোমরা বইয়ে আরেকটা বিপাক দেখতে পারো, যেটার নাম অ্যামফিবলিক পাথওয়ে, অ্যামফিবলিক মেটাবলিজম। ওইটা কি ভাইয়া? অ্যামফি মানে কি জানো? তোমরা অনেকে আছে ইন্ট্রোভার্ট, কথা বলতে চাও না, লোকজন থেকে লুকায় যাও। কিছু হচ্ছে এক্সট্রোভার্ট, সবসময় কমেন্টে কথা, সবার সাথে খুব বেশি বেশি কথা বলে, ঠিক আছে, জড়তা নাই। আরেকজন হচ্ছে অ্যাম্বাইভার্ট, মিক্স আপ। সে বুঝে কোথায় ইন্ট্রোভার্ট থাকতে হবে, কোথায় এক্সট্রোভার্ট হতে হবে, কোথায় নিজেকে তুলে ধরতে হবে, কোথায় নিজেকে গুটিয়ে রাখতে হবে। তারাই ব্যালেন্সটা করতে পারে। অর্থাৎ দুই ধরনের কাজই তারা করে। তারা হচ্ছে অ্যাম্ফিভার্ট, বুঝছো? অ্যাম্বাইভার্ট কি বলে? অ্যাম্বাইভার্ট। সো এই যে অ্যাম্বাইভার্ট থেকে মনে রাখবা, অ্যামফিবলিজম মানে হচ্ছে দুই ধরনের কাজই হয়। কিছু জিনিস তৈরি হবে, কিছু জিনিস ভাঙবেও। এটার উদাহরণ কি জানো? এটার উদাহরণ হচ্ছে, আমরা শ্বসনের একটা চক্র পড়েছি না, ক্রেবস চক্র। এই ক্রেবস চক্র হচ্ছে এই ধরনের বিপাকীয় প্রক্রিয়ার একটা উদাহরণ, যেখানে কিছু জিনিস তৈরি হয় এবং কিছু জিনিস ভাঙে, যেটাকে বলে অ্যামফিবলিক মেটাবলিজম বা অ্যামফিবলিক পাথওয়ে অফ মেটাবলিজম।
তোমরা কি বিপাক জিনিসটা বুঝছো? বিপাক মানে বিক্রিয়া, এই বিক্রিয়ায় কিছু জিনিস তৈরি হবে অথবা কিছু জিনিস ভাঙবে। মাহির বুঝছো? শ্রুতি বুঝছো? এখানে সবার সমস্যা হয় যে ভাই কোনটা ভাঙা কোনটা কাটা, ঠিক আছে, বা কোনটা তৈরি হয়। আমি বলে দিয়েছি, ক্যাটাবলিজম মানে কাট কাট ভেঙে ছোট ছোট টুকরা করব, অ্যানাবলিজম তৈরি করব। ক্লিয়ার? পিডিএফ পেয়ে যাবো মাই ডিয়ার স্টুডেন্টস। বললাম না, আলটিমেটলি তোমার উদ্দেশ্য হচ্ছে ভাইয়ার কথাগুলা তা নিয়ে বলছে আবার একটু বুঝাই দেন, সমস্যা নেই, আবার বুঝাই দিচ্ছি। তোমরা বুঝতে চাচ্ছ, এটা কি না বুঝাই দিতে পারি বলো? ওকে, বিপাক ক্রিয়া হচ্ছে বিক্রিয়া হওয়া। বিক্রিয়া হতে পারে কিছু জিনিসের তৈরি করবে, এটা উপচিতিমূলক। যেমন খাবার তৈরি করা, সালোক সংশ্লেষণ। এই দেখো, দুইটা জিনিস মিলে একটা জিনিস তৈরি করছে। বিপাক হতে পারে জিনিসগুলো ভাঙবো আমি, ছোট ছোট অংশে ভেঙে ফেলবো। এই দেখো, একটা জিনিস থেকে তিনটা জিনিস পাচ্ছ ভেঙে। এই যে গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ পাচ্ছ, গ্লুকোজকে ভেঙে শক্তি পাচ্ছ, এটা ক্যাটাবলিজম, কাট কাট। ঠিক আছে? আর হচ্ছে দুইটা কাজেই হয়, অ্যানাবলিজমও হয়, ক্যাটাবলিজম হয়, যে একটা মিশ্র প্রক্রিয়া। ঠিক আছে, একটা উভমুখী বিক্রিয়া টাইপের মতো, দুইটা কাজেই হচ্ছে। সো এটা হচ্ছে ক্রেবস চক্র উদাহরণ। ওকে, কোষ নির্দিষ্ট সময় পর পর মৃত্যুবরণ করে, আমরা জানি কোষের মৃত্যু হয়, এই জন্য তো আমাদেরও মৃত্যু হয়, তাই না? এক সময় আমাদের হৃদস্পন্দন থেমে যাবে, বাট এই হৃদস্পন্দন থেমে গিয়ে মরে যাওয়ার আগে আমাদের কিছু ভালো কাজ করে যেতে হবে, তাই না? যে জন্য পৃথিবীতে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই কাজগুলো করার চেষ্টা করতে হবে। আচ্ছা, কোষ জিনগত তথ্য ধারণ করে ও প্রজননান্তরে বা প্রজন্ম থেকে প্রজন্মে আলটিমেটলি সঞ্চারণ করে। কি করে ভাইয়া? সঞ্চারণ করে। কি করে? সঞ্চারণ করে। এটা সবাই বুঝেছো কিনা দেখো। ধরো, আমরা কোষ থেকে কোষ তৈরি হয়, তাই না? এই যে শুক্রাণু থাকে, তাই না? তারপর হচ্ছে তোমার ডিম্বাণু থাকে, শুক্রাণু ডিম্বাণু থেকে তৈরি হয় জাইগোট। এই জাইগোট থেকে তৈরি হয় মরুলা। কি তৈরি হয়? মরুলা তৈরি হয়। তারপর তৈরি হয় কি? ব্লাস্টুলা। তারপর তৈরি হয় গ্যাস্ট্রুলা। তারপর অর্গানোজেনেসিস হয়, আমাদের বিভিন্ন অঙ্গ বা অর্গান তৈরি হয়। সেখান থেকে তুমি আমি তৈরি হয়েছে, বা একটা ভ্রূণ থেকে একটা গাছ উৎপন্ন হয়, তাই না? সো কাইন্ড অফ দেখো, এই যে কোষ, শুক্রাণু, শুক্রাণুতে কি ছিল? 23টা ক্রোমোজোম ছিল। কি ছিল? 23টা ক্রোমোজোম। আর তোমরা জানো ক্রোমোজোম কি দিয়ে তৈরি? ক্রোমোজোম তৈরি ডিএনএ দিয়ে। কি তৈরি? ডিএনএ দিয়ে ক্রোমোজোম তৈরি। আবার এই ডিএনএ এর একটা নির্দিষ্ট অংশ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য বহন করে। একটা বলে যে ঠিক আছে, তুমি কার মতো হবে? তোমার মায়ের মতো নাকি বাবার মতো? তুমি কি ফর্সা হবে নাকি কালো হবে? তুমি কি লম্বা হবে নাকি খাটো হবে? তোমার চুল কি কোঁকড়ানো হবে নাকি চুল সিল্কি সিল্কি হবে? এই যে বৈশিষ্ট্য ধারণকারী যে অংশটা, ধরো এই অংশটা ধারণ করছে তুমি কতটুকু লম্বা হবে, এই অংশটা ধারণ করছে তুমি কতটুকু ফর্সা হবে, তুমি কি ভাইয়ের মতো কালো হবে নাকি অনেক ফর্সা হবে। এই যে বৈশিষ্ট্য নির্ধারণকারী অংশটা ক্রোমোজোমের, সেটাকে বলা হয় জিন। তাহলে তোমার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনিসগুলো কই আছে? ক্রোমোজোমে আছে। ক্রোমোজোম কই আছে? নিউক্লিয়াসে আছে। নিউক্লিয়াস কই আছে? তোমার কোষের ভিতরে আছে। তাহলে সমস্ত কিছু কই? কোষের ভিতর। তার মানে এই যে জিন কোষে থাকে, তাই জিনের যে ট্রান্সমিশন হবে, স্থানান্তর হবে, কিসের মাধ্যমে হবে? কোষের মাধ্যমে হবে। আমরা জানি সেটা শুক্রাণু এবং ডিম্বাণুর মাধ্যমে হয়। আবার তোমরা পড়েছো মাইটোসিস, কোষ বিভাজনের মাধ্যমে একটা কোষ থেকে দুইটা হয়। এই দুইটা কোষ হুবহুব দেখতে মাতৃকোষের সমান হয়। কেন? কারণ তাদের ক্রোমোজোম মাতৃকোষের সংখ্যার সমান থাকে, ক্রোমোজোমের গঠনও থাকে মাতৃকোষের সমান। তাহলে এই যে সকল বৈশিষ্ট্য, সকল জিনগত পুনর্বিন্যাস বা জিনগত স্থানান্তর প্রজন্ম থেকে প্রজন্মে, প্রজননের মাধ্যমে কি দ্বারা স্থানান্তরিত হচ্ছে? কোষ। আমরা বলেছি কোষ হচ্ছে স্বপ্রজনন ক্ষম। জীবনের ধারা অব্যাহত রাখে কে? কোষ। বৈশিষ্ট্যের ধারা অক্ষুণ্ণ রাখে কে? কোষ। তাহলে এই যে কোষের বৈশিষ্ট্যগুলো আমরা বুঝতে পেরেছি, রাইট? কোষ বিদ্যা দেখো, সাইটোলজি। আমাকে বলো মাই ডিয়ার স্টুডেন্টস, কোষের সকল বৈশিষ্ট্য তুমি বুঝতে পেরেছো কিনা? কোষের সকল বৈশিষ্ট্য বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মানে স্টুডেন্ট বলো বুঝছি। এই দুই একজন বুঝোনি তখন, তারা কি এখন বুঝেছো? ডাজ ইট মেক সেন্স টু ইউ?
বাট মাই স্টুডেন্টস মনে রাখবা, আমিও ক্লাসে অনেক সময় পুরোপুরি জিনিসটা বুঝতাম না, বাট ক্লাসটা ভালো করে বুঝতে হলে 3টা কম্পোনেন্ট দরকার, 3টা উপাদানের মধ্যে সমন্বয় দরকার। একটা তোমার ক্লাস, একটা তোমার নিজের বই, আর একটা হচ্ছে ক্লাস এবং বইয়ের সাথে মিলিয়ে পড়াশোনা করা। এই 3টা জিনিস যদি তুমি মিলাইতে পারো, সবকিছু বুঝবা, সবকিছু। ইয়েস, অনেক ইজি, পড়াশোনাটাই সহজ। জুলজি ফার্স্ট চ্যাপ্টার তৌহিদ নিচ্ছে না তোমাদের? আমি নটরডেম কলেজ থেকে পড়েছি মাই ডিয়ার স্টুডেন্টস। হিমেল তুমি, প্রীতম তুমি কোনটা বোঝো নাই বলো? প্রীতম মন্ডল, কোন অংশটা বুঝুনি আমাকে বলো। ও, গ্যাস্ট্রুলা হচ্ছে, মানে আমাদের যেটা হয় দেখো, আরেকটা জিনিস খুব ভালো করে সবাই শোনো। ধরো এটা শুক্রাণু, তাই না? বাবা থেকে আসে, এটা হচ্ছে ডিম্বাণু। এরা কি নিষেক প্রক্রিয়ায় জাইগোট তৈরি করে, ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, তাই তো? এই জাইগোটটা কোষ বিভাজন বা মাইটোসিসের মাধ্যমে কি উৎপন্ন করে জানো? মরুলা। কি উৎপন্ন করে? মরুলা। এর অসংখ্য কোষ বিশিষ্ট মরুলা। তারপর এখান থেকে তৈরি হয় ব্লাস্টুলা। এরকম একটা গহ্বর থাকে, ঠিক আছে, এবং আশেপাশে কোষ থাকে, ব্লাস্টুলা, ঠিক আছে, ব্লাস্টুলা। এই ব্লাস্টুলা থেকে হয় গ্যাস্ট্রুলা। কি হয়? গ্যাস্ট্রুলা। এই গ্যাস্ট্রুলা থেকে হয় অর্গানোজেনেসিস। যেমন দেখো, তুমি ছিলে বাচ্চা, শিশু, তুমি হচ্ছে কিশোর, হবে যুবক, তারপর বৃদ্ধ, তাই না? এই টাইপের বিভিন্ন ধাপ। অর্গানোজেনেসিস মানে এখান থেকে অর্গান বা অঙ্গ তৈরি হবে, তারপর তুমি তৈরি হবা কি? মানব শিশু। অর্থাৎ তোমার হাত হবে, পা হবে, হৃৎপিণ্ড হবে, ফুসফুস হবে, সবকিছু হবে। এখন ভাই আমাকে বলো, এই যে তোমার যে হাত পা হইলো, এগুলো একদম যদি গোড়ার দিকে যাও, রিভার্স যদি যাও, কোথায় গিয়ে ঠেকবা? ঠেকবা হচ্ছে জাইগোট থেকে। এই জাইগোটে গিয়ে ঠেকবা। যে জাইগোটে যে কোষগুলা ছিল, সরি, এই যে জাইগোট, জাইগোটে যে কোষটা ছিল, জাইগোটের কোষটা থেকেই ক্রমান্বয়ে কোষ বিভাজনের মাধ্যমে তোমার হাত হয়েছে, পা হয়েছে, হৃৎপিণ্ড হয়েছে, ফুসফুস হয়েছে, হয়েছে না? হয়েছে কিনা? হয়েছে। এখন তোমার যে এই যে জাইগোট, এটাই সকল ধরনের কোষ তৈরি করতেছে। সেটা রক্ত হোক, সেটা ফুসফুস হোক, সেটা হাত হোক, পা হোক, যাই হোক না কেন। তার মানে কি, জাইগোটের ক্ষমতাটা চিন্তা করছো? সে সব ধরনের কোষ তৈরি করতে পারে, সব ধরনের, সব ধরনের কোষ তৈরি করতে পারে। তাহলে এই যে জাইগোটের কোষটা এমন শক্তিশালী যে সব ধরনের কোষ তৈরি করতে পারে, যে ধরনের কোষ সকল ধরনের কোষ উৎপাদন করতে পারে, যার মানে তার বিভাজন ক্ষমতা অনেক 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 বেশি, অনেক পাওয়ারফুল, সেই ধরনের কোষগুলো বলা হয় স্টেম কোষ। কি বলা হয়? স্টেম কোষ। কি ভাইয়া? স্টেম সেল। তাহলে স্টেম সেল মানে কি? স্টেম সেল মানে হচ্ছে যা সকল ধরনের কোষ তৈরি করতে পারে, তাদের কি বলা হয়? স্টেম কোষ। তোমার বডিতে অনেক স্টেম কোষ আছে, তুমি খেয়াল করো, তোমার যে অস্থিমজ্জার কোষগুলো আছে, অস্থিমজ্জার কোষগুলা থেকে তোমার আরবিসিও হয়, শ্বেত রক্তকণিকাও হয়, অনুচক্রিকাও হয়, তাই না? তার মানে কি, এরা সব ধরনের কোষ তৈরি করতে পারছে। এরা হচ্ছে স্টেম সেল। স্টেম সেল গুলার বিভাজন ক্ষমতা অনেক 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 বেশি। তোমার লিভার, ইন্টারেস্টিং জিনিস, আমি যদি 36 টুকরা করি, এক টুকরা রেখে দেই, বাকি 35 টুকরা ফেলে দেই, মোটামুটি তোমার লিভার আস্তে আস্তে এই এক টুকরা থেকেই বড় হতে হতে পূর্ণাঙ্গ লিভারের কাজ করতে পারবে। কারণ কি, লিভারের কোষগুলার বিভাজন ক্ষমতা অনেক অনেক বেশি। বুঝছো? এরা কি? এরা হচ্ছে স্টেম সেল। এরা হচ্ছে কার্ল পি সোয়ানসন, একই ব্যক্তি ভাইয়া, কার্ল পি সোয়ানসন একই ব্যক্তি, ঠিক আছে? ওকে, তাহলে স্টেম সেল কি আমরা বুঝলাম, যে কোষগুলো সব ধরনের কোষে বিভাজিত হতে পারে তারাই স্টেম কোষ। যেমন আমাদের রক্তকণিকা তৈরি হয় অস্থিমজ্জার কোষ, আমাদের বডির সকল অঙ্গ তৈরি হয় জাইগোট, এরা হচ্ছে স্টেম সেল, যকৃত স্টেম সেল। কিন্তু তোমার হৃৎপিণ্ডের কোষগুলা কিন্তু এত বিভাজন ক্ষম না, ওদের স্টেম সেল কম থাকে, ওরা স্টেম সেল না, কম বিভাজন ক্ষমতা সম্পন্ন। তোমার কিডনিতে এত পরিমাণ স্টেম সেল থাকে না, বুঝছো? এবং স্টেম সেল দিয়ে যে কত অত্যাধুনিক কাজ করা হচ্ছে,
বিজ্ঞানীরা আশা করছেন স্টেম সেল দিয়ে আস্তে আস্তে প্যানক্রিয়াস বানানো যাবে, স্টেম সেল দিয়ে আস্তে আস্তে কার্টিলেজ বানানো যাবে, যেটা বোন পেইনে বা অস্টিও আর্থ্রাইটিসে তারা হেল্প করবে। স্টেম সেল দিয়ে আস্তে আস্তে হয়তো হৃৎপিণ্ড বানায় ফেলা যাবে, যেটা নিজের বডির কোষ থেকে হৃৎপিণ্ড বানিয়ে নিজের বডিতে ট্রান্সপ্লান্ট করা যাবে যদি আমার হৃৎপিণ্ডটা অকেজো হয়ে যায়। মানে তারা চেষ্টা করছেন, আল্লাহ না করুক কারোর হৃৎপিণ্ড অকেজো না হয়ে যাক, ঠিক আছে। এ হচ্ছে তোমার স্টেম সেল, এ হচ্ছে কি ভাইয়া স্টেম সেল। ক্লিয়ার? ওকে, দেখো এটা আমরা পড়েছি সাইটোলজি। লগস মানে হচ্ছে তোমার, আবার দেখো কোষকে আমরা ভাঙবো, শব্দকে ভাঙবো। লগস মানে হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান, আর সাইটো মানে হচ্ছে কোষ। তাহলে কোষের যে জ্ঞান বিজ্ঞান, অর্থাৎ কোষ কেমনে তৈরি হয়, কোষ কি করে, কোষের বংশবৃদ্ধি কিভাবে হয়, এই যে যাবতীয় আলোচনা, সেটাকে বলা হয় সাইটোলজি। কি বলা হয়? সাইটোলজি বা কোষ বিদ্যা। আর এই কোষ বিদ্যার জনককে রবার্ট হুক। আর একটা শব্দ যদি আগে জুড়ে দিই, আধুনিক কোষ বিদ্যার জনককে কার্ল পি সোয়ানসন। কোষবিদ্যার জনককে লিওয়েন হুক। এই দেখো কোষ তত্ত্ব আমরা পড়ে ফেলেছি, ডান। কোষ তত্ত্ব আমরা পড়ে ফেলেছি, ডান। এখন চলে আসো কোষের প্রকারভেদ। এগুলো সবাই জানো, আমি এখানে খুব বেশি সময় ব্যাখ্যা করব না। আচ্ছা, শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষকে দুই ভাগে ভাগ করা যায়। মানে কি কাজ করে তোমরা সবাই জানো। হতে পারে কোষ দেহ গঠনে হেল্প করে, দেহের ক্ষয় পূরণে হেল্প করে, তার হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল। দেহকোষ বা সোমাটিক সেল। এই দেহকোষগুলা কি হয় বলতো? এই দেহকোষগুলা মানুষের ক্ষেত্রে দেহকোষগুলা সাধারণত হয় ডিপ্লয়েড। সাধারণত কি হয়? ডিপ্লয়েড হয়। ডিপ্লয়েড মানে কি? এই প্লয়েডই মানে হচ্ছে ক্রোমোজোমের সেট সংখ্যা, আর ডিপ্লয়েড ডাই কথাটা আসছে দুই থেকে, অর্থাৎ যখন এরকম দুই সেট ক্রোমোজোম থাকে 2n, তখন সেটাকে বলা হয় ডিপ্লয়েড। ঠিক আছে, ওকে। তারপর জনন কোষ, যারা প্রজননে হেল্প করে তারা হচ্ছে জনন কোষ, যেমন শুক্রাণু, তাই না? এবং এটা হচ্ছে ডিম্বাণু। দেখো ডিম্বাণুটা কত বড়, হ্যাঁ। এই শুক্রাণু এবং ডিম্বাণু তারা হচ্ছে জনন কোষ, কারণ তারা প্রজননে হেল্প করে। প্রজননের মূল কোষ হচ্ছে তারা। এই কোষগুলা সাধারণত হ্যাপ্লয়েড। কি হয়? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি বলতো? হ্যাপ মানে ওয়ান, ঠিক আছে। হাফ, হ্যাপ হাফ মনে রাখবা। তো এক সেট ক্রোমোজোম যাদের থাকে তারা হচ্ছে হ্যাপ্লয়েড। তুমি দেখো এই জন্য তুমি লিখতা এন। কি লিখতে ভাইয়া? এন। এই দেহকোষের মধ্যে যেহেতু ডিপ্লয়েড, তার মিওসিস কোষ বিভাজনও হতে পারে, মাইটোসিস হতে পারে। কিন্তু জনন কোষে কখনোই মিওসিস কোষ বিভাজন হয় না, মাথায় রাখতে হবে। আমরা বলেছিলাম মিওসিস কখনো n/2 n/3 এগুলা হবে না। তাই এই যে n এখানে আছে একটা, যদি অর্ধেক হয়ে যায় ক্রোমোজোমের সংখ্যা হবে n/2, এটা সম্ভব না। তাই জনন কোষে কখনোই মিওসিস কোষ বিভাজন হবে না। ঠিক আছে, এক সেটে কখনোই মিওসিস কোষ বিভাজন হবে না। আমরা এককে আর ভাঙবো না, সেট ভাঙবো না। ঠিক আছে, সেট ভাঙাভাঙিতে আমরা নাই, বুঝছো? আচ্ছা, আর দেহকোষগুলো তৈরি হয় মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। দেহকোষে মিওসিস কোষ বিভাজন হতে পারে দরকার পড়লে, হইল। ঠিক আছে, আর জনন কোষ তৈরি হয় মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, কিন্তু জনন কোষে আর মিওসিস কোষ বিভাজন হয় না। কিন্তু জনন কোষ তৈরি হয় কেমনে? মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। তাহলে খেয়াল করো, সে কোষ বিভাজনের মাধ্যমে তৈরি হচ্ছে মায়োসিস, কিন্তু সে নিজে মায়োসিস করছে না। কারণ কি? তার ওই রকম সক্ষমতা নাই, বুঝছো? ওকে, তাহলে তারপর নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, যে নিউক্লিয়াসটা দেখতে কেমন ভাইয়া, এর উপর ভিত্তি করে কোষকে আরো দুই ভাগে ভাগ করা যায়। একটা আদি কোষ, একটা প্রকৃত কোষ। আদি কোষ এবং প্রকৃত কোষ। আদি কোষের ইংলিশটা হচ্ছে প্রোক্যারিওটিক সেল। প্রোক্যারিওটিক সেল। আর প্রকৃত কোষ হচ্ছে তোমার ইউক্যারিওটিক সেল। এখন দেখো আবার শব্দ ভাঙবো, শব্দ ভেঙে আমরা সবকিছু পড়ে ফেলবো, কোনো সমস্যা নাই। প্রো মানে হচ্ছে আদি। এখন খেয়াল করো, আমরা যে দেখেছি আদিম যুগের মানুষ, আদিম যুগে কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল? তারা অনলাইনে ক্লাস করতো না, অর্থাৎ তাদের ডেভেলপমেন্ট ছিল কম। আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলে আসছি, আমরা কম্পিউটার ইউজ করি, ঠিক আছে, আমরা কোয়ান্টাম কম্পিউটারে চলে যাচ্ছি, ঠিক আছে, আমরা কি বলা যায়, প্রযুক্তির উচ্চ শিখরে উঠতেছি। কিন্তু আদিম যুগে তা ছিল না, তারা পাথর ঘষে আগুন দিত, হ্যাঁ, পাহাড়ে থাকতো, শিকার করতো। তুমি এখন ফুড পান্ডে অর্ডার দিয়ে খাবার পাচ্ছ। সো আদিম জিনিসগুলো এত উন্নত ছিল না। সো যে আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, ওরা এত উন্নত ছিল না, ওরা ছিল আদি বা অনুন্নত।
এই ক্যারিয়ন মানে কি জানো? ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন মানে হচ্ছে নিউক্লিয়াস। তাহলে ভাইয়া এই যে আদিকোষ, আদিকোষ কারা? যাদের নিউক্লিয়াস গুলা আদি বা অনুন্নত। অর্থাৎ আমরা একটা নিউক্লিয়াস বলতে যা বুঝি, তার একটা নিউক্লিয়ার মেমব্রেন থাকবে দ্বিস্তর বিশিষ্ট, তাই না? তার ভেতরে নিউক্লিয়াস থাকবে, তার ভেতরে এরকম অসংখ্য ক্রোমোজোম থাকবে, তার ভেতরে কি থাকবে? নিউক্লিওপ্লাজম থাকবে। এটা বলতে আমরা সুগঠিত নিউক্লিয়াস বুঝি। এই আদিকোষের এই সুগঠিত নিউক্লিয়াসটা নাই। নিউক্লিয়াস আছে কিন্তু সুগঠিত নিউক্লিয়াস নাই। সো লিখে রাখো, নিউক্লিয়াস আছে, আছে, কিন্তু সু কথাটা বলবা একদম ওয়েল স্ট্রাকচার্ড। যেমন অনেকে আছে ছাত্র, কিন্তু তারা কি সুছাত্র? কোশ্চেন। মানুষ, বাট ভালো মানুষ? সো এরকম তার নিউক্লিয়াস আছে কিন্তু এত সুগঠিত না। যেমন অনেকে ছাত্র, নামে ছাত্র, কিন্তু ক্লাসে করে দুষ্টামি করে, ক্লাসে ভাইদের ডিস্টার্ব করে, ক্লাসে নিজে পড়া বুঝতে চায় না, পড়াশোনা করতে চায় না, তাকে সুছাত্র না। মাই ডিয়ার স্টুডেন্টস, মন খারাপ করবে না, বাট এই বাস্তব জিনিসগুলো বুঝতে হবে, ঠিক আছে? সো নিউক্লিয়াস আছে, তার মানে সে সুগঠিত নিউক্লিয়াস এটা বলা যাবে না। সো আদিকোষের নিউক্লিয়াস আছে কিন্তু সুগঠিত নয়, সুগঠিত নয়, বুঝছো? প্রকৃত কোষ মানে প্রকৃত, ইউ, ইউ ক্যারিওটিক। ইউ মানে কি জানো? এই ইউ মানে হচ্ছে, ইউ মানে তুমি না, হ্যাঁ, ইউ মানে হচ্ছে সু, ভালো। আর তোমরা তো অবশ্যই ভালো, তোমরা সবাই ইউ, হ্যাঁ। আচ্ছা, আর ক্যারিওটিক হচ্ছে নিউক্লিয়াস। তার মানে ইউক্যারিওটিক হচ্ছে তোমার যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে, যাদের সুগঠিত নিউক্লিয়াস আছে। তার মানে কি, এই যে ইউক্যারিওটিক ক্ষেত্রে এরকম সুগঠিত নিউক্লিয়াসটা আমরা কি দেখতে পাবো? ওদের নিউক্লিয়ার মেমব্রেন থাকবে, মানে আবরণী থাকবে, তাদের নিউক্লিওলাস থাকবে, তাদের নিউক্লিয়াসের ভেতরে যে পানির মতো অর্ধতরল পদার্থ নিউক্লিওপ্লাজম, যেটার অপর নাম ক্যারিওলিম্ফ, এটাও থাকবে। তাদের এরকম সুতার মতো নিউক্লিয়ার রেটিকুলাম, রেটি মানে সুতা, বা ক্রোমোজোমও থাকবে। অর্থাৎ ওদের সুগঠিত নিউক্লিয়াস আছে, ঠিক আছে? ওরা হচ্ছে ইউক্যারিওটিক সেল। এখন এটা পার্থক্য খুব ইম্পর্টেন্ট, তুমি একদম স্টার মার্ক দিয়ে রাখো, যেটা আমার সিকিউ আসবে, এখান থেকে আমার এমসিকিউ আসবে, এখান থেকে আমার মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন আসবে, এখান থেকে ভার্সিটিতে প্রশ্ন আসবে। এটা একদম ছোট করতে হবে। চলো আমরা ব্যাখ্যা করি। দেখো, নিউক্লিয়াসের উপর ভিত্তি করে তাদের ক্লাসিফিকেশন করা হয়েছে। তার মানে আদিকোষে এই দেখো আবরণী বিস্তৃত নিউক্লিয়াস থাকবে না, ওটার থাকবে। আচ্ছা, ডিএনএ, নর্মালি ডিএনএ একটা স্ট্রাকচার আছে। ডিএনএ তৈরি তোমার নিউক্লিক অ্যাসিড দিয়ে, আর ডিএনএ বেসিক নিউক্লিক অ্যাসিড, এবং এই ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন যুক্ত হয়। এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন যুক্ত হয়ে আলটিমেটলি তোমার ক্রোমোজোম তৈরি করে। কিন্তু আদি সে তো ভালো না, ভালো জিনিস সে রাখবে না, বুঝছো? তার হিস্টোন প্রোটিন নাই, তার নন হিস্টোন প্রোটিন যুক্ত। আমাদের ডিএনএটা কেমন হয়? দ্বিসূত্রাকার হয়, সুন্দর পেঁচিয়ে গুছিয়ে থাকে, হ্যাঁ, সুন্দর দেখতে। কিন্তু ওদের এত টাইম নাই, ওরা এত সুন্দর দেখতে চায় না, তারা একমাত্র বৃত্তাকার থাকে। আমাদের ক্ষেত্রে দেখো, বা বা প্রকৃত কোষে দেখো সূত্রাকার, একাধিক ক্রোমোজোম থাকে, এবং এখানে হিস্টোন প্রোটিন থাকবে, হিস্টোন থাকবে। আচ্ছা, অঙ্গাণু, অঙ্গাণু তো বলছি যে কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো থাকে ক্ষুদ্র ক্ষুদ্র, সেগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। আদি কোষ, তখন কি কম্পিউটার ছিল, মোটর গাড়ি ছিল, বাইক ছিল? ছিল না। দেখো মনে রাখবা, তার এরকম এত কাহিনী নাই, তার আবরণী বেষ্টিত অঙ্গাণুগুলা থাকে না। কিন্তু সুমানুষ, তার সবকিছু থাকবে, সুকেন্দ্রিক নিউক্লিয়াস, তার সবকিছু থাকবে, সুকেন্দ্রিক কোষ, তার সকল আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকবে। রাইবোজোম, এই রাইবোজোমকে বলা হয় কি জানো? লিখে রাখো, এই রাইবোজোম হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। কি ভাইয়া? সার্বজনীন অঙ্গাণু। মানে কি সবার আছে, ভালো খারাপ সবার আছে, ভালো খারাপ সবার আছে, ঠিক আছে? ধরো মানুষ মাত্রই তার প্রাণ আছে, এটা খারাপ মানুষ হোক ভালো মানুষ হোক, কারণ প্রাণ হচ্ছে বেসিক জিনিস, প্রাণ না থাকলে মানুষ বলবে না, তাই না? সেটা মৃত। ঠিক একইভাবে রাইবোজোম হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। কেন জানো? রাইবোজোম কি করে বলতো? রাইবোজোম প্রোটিন তৈরি করে। কি করে? প্রোটিন তৈরি করে। রাইবোজোম কি করে? প্রোটিন তৈরি করে। বলতো ভাইয়া প্রোটিন তৈরি করে, তাই তাকে সার্বজনীন বানানো হয়েছে, কাহিনী কি? প্রোটিনের একটা সিগনিফিকেন্স আছে, কি জানো? প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা।
ভাই এ কি ভাই, আমি তো কথা বলি বাংলা ভাষায়, তাহলে প্রোটিন আমার ভাষা হলে কেমনে? তোমার ভাষা হচ্ছে যে কথা বলা, তুমি কথা বললে আমি বুঝি, তুমি এটা বুঝো নাই, বা তুমি এটা বুঝছো, তুমি বলছো ভাই জোজ ভাইয়া বুঝছি, তাহলে আমি ভালো পড়াচ্ছি, আমি বুঝতে পারি, তাই তো? প্রোটিনটা হচ্ছে জীবনের ভাষা। জীবন তুমি কেমনে বুঝো? এই যে আমি কথা বলছি, ঠিক আছে, আমার দেখতে একটা ডিফারেন্ট স্পেসিফিক শেপ আছে, আমার গায়ে একটা রং আছে, আমার একটা হাইট আছে, আমার চুলে একটা স্পেসিফিক স্ট্রাকচার আছে, আমার দাঁত আছে, চোখ আছে, নাক আছে, ঠিক আছে, আমার বিভিন্ন বিক্রিয়া হয় বডির ভিতরে, তুমি বুঝতে পারো আমি জীবিত, তাই তো? এটা গাছ বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া করছে, গাছে বিভিন্ন অংশ তৈরি হচ্ছে, তুমি বুঝতে পারো এটা একটা জীব। অর্থাৎ বৈশিষ্ট্য থাকা মানে হচ্ছে জীব, ঠিক আছে, পরিবর্তন হয়, বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য চোখে পড়ে, এটা হচ্ছে জীব। এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য কি দরকার জানো? প্রোটিন দরকার। প্রোটিন ছাড়া কোনো বৈশিষ্ট্য প্রকাশ হবে না। আমরা পরে পড়বো, দেখবা যে আমার বডিতে কি হবে না হবে, একটা জীবের বডিতে আল্লাহ তাআলা ডিএনএ এর মধ্যে একদম প্রিন্টিং করে কোডিং করে লিখেছেন। ওই কোড অনুযায়ী একটা প্রোগ্রাম তৈরি হয়, একটা প্রোটিন তৈরি হয়। ওই প্রোটিনটা যখন বাইরে আসে তখন বুঝতে পারি আচ্ছা আমি লম্বা হয়েছি, আচ্ছা আমার গায়ে মেলানিন আছে, আচ্ছা আমি একটু ফর্সা হয়েছে, আচ্ছা আমি এই এনজাইমটা বা এই প্রোটিনটা তৈরি করতে পারছি, আচ্ছা আমি এই হরমোনটা তৈরি করতে পারছি, আমার চুল তৈরি হচ্ছে। তো এই প্রোটিন দিয়ে কি করতে হয় জানো? জীবনের বৈশিষ্ট্য প্রকাশ করতে হয়, যেটা হচ্ছে জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ। তার মানে যদি প্রোটিন না থাকে, জীবনের কোনো ভাষা নাই, জীবনের বৈশিষ্ট্য নাই, তাহলে জীব মাত্রই এই রাইবোজোম থাকতে হবে। সেটা ভালো জীব হোক, মানে আদি কোষ হোক, অথবা সুকোষ বা সুকেন্দ্রিক কোষ হোক বা প্রকৃত কোষ হোক, যাই হোক না কেন, তাই রাইবোজোম লাগবেই, কারণ তার জীবীয় বৈশিষ্ট্য, জীবনের ভাষার জন্য দরকার প্রোটিন, আর প্রোটিনের ফ্যাক্টরি হচ্ছে রাইবোজোম। তাই রাইবোজোম সবার দরকার, রাইবোজোম সবার দরকার, ঠিক আছে? সো রাইবোজোম এরও থাকবে, ওরও থাকবে, কিন্তু আদি কোষ ওর রাইবোজোমটা হবে একটু কম, 70s কম দিলে হবে, ওর রাইবোজোম হবে 80s। বুঝছো? আমরা পরে দেখবো ভাই এস মানে কি, এস মানে কি সৌরভ, এস মানে কি যে সাবরিনা, নো, এস মানে হচ্ছে ভেদবার্গ। এস মানে কি জানো? ভেদবার্গ, বানানটা খেয়াল করো, এই যে এস মানে হচ্ছে ভেদবার্গ। একটা সুনামির মধ্যে যেমন পি উজ্জ থাকে, নিউমোনিয়াতে যেমন পি উজ্জ থাকে বা সাইলেন্ট থাকে, এরকম ভেদবার্গে এসটা উজ্জ থাকবে। এটা কি ভাইয়া? ভেদবার্গ ইউনিট হচ্ছে একজন ভদ্রলোক ছিলেন যিনি এই রাইবোজোমটাকে ঘুরায় ঘুরায় আলাদা করছে, তো নাম অনুসারে হয়ে গেছে ভেদবার্গ ইউনিট। এটা হচ্ছে 70 ইউনিট, ওটা হচ্ছে 80 ইউনিট, ঠিক আছে? সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন মানে কি বোঝো? সাইটোপ্লাজমের কঙ্কাল। ওটা কাদের থাকবে? যারা একটু সুগঠিত হবে, যাদের একটু হাট্টে কাট্টে হবে, হ্যাঁ, আদিকেন্দ্রিক কোষগুলো কোনো মতে টিকে আছে, ওদের সাইটোস্কেলেটন নাই, কিন্তু সুকেন্দ্রিক কোষ, ভালো কোষ, সাইটোস্কেলেটন আছে। আরএনএ পলিমারেজ, খেয়াল করবা তুমি বায়োলজি বইয়ে যেখানেই এই লাস্টে এস কথাটা দেখবা, এ জ, এ এবং জ, এজ বা এএসি কথাটা দেখবা, তার মানে এনজাইম। তো আরএনএ পলিমারেজ একটা এনজাইম। এটার নাম কি, কাজ কি? কাজ হচ্ছে, দেখো নাম হচ্ছে আরএনএ পলিমারেজ, এটার কাজ হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরি করা, মানে ট্রান্সক্রিপশন করা। কি করা? ট্রান্সক্রিপশন করা। এই আরএনএ পলিমারেজ আদি কোষ, ছোটখাটো কোষ, এত দরকার নেই তো, শুধুমাত্র একটা থাকে। আর প্রকৃত কোষে থাকে আরএনএ পলিমারেজ কয়টা দেখো? প্রকৃত কোষ তার অনেক কাজ, অনেক রকমের ভ্যারাইটি তার। সো 3 প্রকার আরএনএ পলিমারেজ কার থাকে? প্রকৃত কোষের। আরএনএ পলিমারেজ কি করে ভাইয়া? তারা আরএনএ তৈরি করে কোত্থেকে? ডিএনএ থেকে। আরএনএ তৈরি হয় কোন প্রক্রিয়ায়? ট্রান্সক্রিপশন প্রক্রিয়া, আমরা পরে পড়ব। ওকে, তারপর দেখো আদি কোষে কি থাকে? বৃত্তাকার ডিএনএ থাকে। আদি কোষ ছাড়া আমরা একটু আগে দেখেছি মনে আছে, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ওদেরও বৃত্তাকার ডিএনএ থাকে। ওদেরও কি 70s রাইবোজোম আছে, যার ফলে ওদেরকে আমরা কি বলেছিলাম? এন্ডোসিম্বায়ন্ট, অর্থাৎ আলাদা হিসেবে থাকতে পারে, তবুও আল্লাহ তাআলা আমাদের কোষের সাথে তাকে মিথজীবী করেছেন, যাতে আমরা শক্তি উৎপন্ন করতে পারি, যাতে গাছ খাবার তৈরি করতে পারে। তারপরে খেল অপেরন। অপেরন মানে কি জানো? এখানে মাথায় রাখবো, অপারেট করা। কি করা? অপারেট। অপেরন হচ্ছে একটা মডেল, এটা একক, যেটা বেসিকলি অপারেট করে, যেটা বেসিকলি অপারেট করে বা কিছু নিয়ন্ত্রণ করে। এই অপেরন হচ্ছে জিনের একটা মডেল। এই অপেরন কার থাকে? মাথায় রাখবে, একটা জিনিস আদিকোষ একটু গঠিত, সুগঠিত, তার অপেরন আছে, মানে জিনের একটা মডেল আছে। 4 রকমের জিন থাকে, একটা 4 রকমের জিন মিলে একটা মডেল তৈরি করে। তারা ভাবে আচ্ছা আমরা তো এমনিতেই অনেক কম বৈশিষ্ট্যের অধিকারী, আমাদের জিনগুলো যদি ছড়ানো ছিটানো থাকে তাহলে তো কাজ করতে পারবে না। তাহলে আমরা কি করি? দুর্বল যারা আছি ওরা মিলে একটা একক তৈরি করি, যেটা আমরা মোটামুটি কাজটা চালা যেতে পারি। এই জন্য তারা একটা অপেরন মডেল তৈরি করে, যেটা একটা জিনের মডেল, ঠিক আছে, জেনেটিক মডেল, ওটা থাকে আদিকোষের। কিন্তু
এই প্রকৃত কোষের এরকম মডেল দরকার হয় না, কারণ তাদের আলাদা সিস্টেম আছে, ডেভেলপ সিস্টেম আছে, আরো উন্নত বৈশিষ্ট্য আছে, উন্নত প্রক্রিয়া আছে, তো তাদের অপেরণ থাকে না। আচ্ছা, এখন জিনের গঠন। জিনে দুই রকমের জিনিস থাকে। ধরো এটা তোমার ক্রোমোজোম, এটা তোমার ক্রোমোজোম, ঠিক আছে? এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটা হচ্ছে ডিএনএ, এই যে ডিএনএ, এই যে ডিএনএ। এই ডিএনএ এর মধ্যে ধরো এই অংশগুলা বৈশিষ্ট্য প্রকাশ করে। কি করে? বৈশিষ্ট্য প্রকাশ করে, মানে এক্সপ্রেস করে। এক্সপ্রেস মানে কি জানো তো? এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা, অনুভূতি প্রকাশ করা, এক্সপ্রেস। তাহলে মাঝখানে যে অংশগুলো আছে, এই যে অংশগুলা, এগুলা কি কোনো অনুভূতি প্রকাশ করছে না, মানে ওরা হচ্ছে এই যে ইন্ট্রোভার্ট বলছিলাম না, নিজেকে গুটিয়ে রাখে, ওরা হচ্ছে ইন্ট্রোভার্ট। সো এর সাদাগুলো হচ্ছে এক্সট্রোভার্ট, মানে এক্সপ্রেস করে, ওরা হচ্ছে একজন, মানে ওরা বৈশিষ্ট্য প্রকাশ করে, খুবই ভোকাল, ওরা এক্সট্রোভার্ট। আর এই যে মাঝখানের গুলা, ওরা হচ্ছে এই যে অনেকে, মানে আমার মতো ইন্ট্রোভার্ট, বুঝছো? আমি কিন্তু অনেকটা ইন্ট্রোভার্ট, খানিকটা এক্সট্রোভার্ট, বুঝছো? যাই হোক, বা তোমাদের মতো যারা আছে ইন্ট্রোভার্ট, ওরা প্রকাশ করে না, গুটিয়ে শুকিয়ে থাকে। সো ইন্ট্রোভার্ট থেকে মনে বড় হচ্ছে ইন্ট্রন, ওরা হচ্ছে ইন্ট্রন, যারা বৈশিষ্ট্য প্রকাশ করে না, প্রকাশ করে না, ঠিক আছে? বৈশিষ্ট্য প্রকাশ করে না। আচ্ছা, এখন কাহিনী হচ্ছে ভাইয়া, এই ইন্ট্রন একজন, এগুলো তো ভাই, যে ঠিক আছে আমার অনেক টাকা ভাই, কিছু টাকা ব্যাংকে রাখবো, মানুষটা দেখাবো না, কিছু টাকা দিয়ে আমি গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ঠিক আছে। এখন ধরো ভাই আমার 5 টাকা আছে, আমি 5 টাকা দিয়ে খাইতে হবে, 5 টাকা দিয়ে কিছু একটা কিনতে হবে, 5 টাকা আমার জমায় রাখার কোনো সুযোগ নাই। প্রথম ক্ষেত্রে গেল যার অনেক টাকা, সে তাইলে কিছু টাকা ব্যয় করলো, কিছু টাকা জমায় রাখলো। আর যার 5 টাকায় আছে, তা 5 টাকা দিয়েই ভাত খাইতে হবে, ওই অর্থাৎ গরিব মানুষের সবকিছু সর্বসাকুল্য দিয়ে তার বেঁচে থাকতে হয়। ধনীর আলটিমেটলি এক্সট্রা বা লুকিয়ে রাখার মতো জিনিসের অভাব নাই। তো মাথায় রাখবা, এই যে দেখো আদিকোষ, এরা নরম সরম মানুষ, ওদের এত কিছু নাই, তাই ওদের লুকিয়ে রাখার মতো কি জিন থাকবে? যে জিন আছে কয়েকটা, এটা দিয়ে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে হবে। এখানে লুকায় রাখার মতো অপ্রকাশিত জিন রাখার, লাক্সারি জমায় রাখার কোনো অপশন নাই। অর্থাৎ ওদের ইন্ট্রন বা প্রকাশ করবে না এমন কোনো জিন নাই, যা আছে সবকিছু দিয়ে তার বেঁচে থাকতে হবে। কিন্তু যারা প্রকৃত কোষ, ওদের অনেক কিছু আছে, চাইলেই কয়েকটা জিনকে, ঠিক আছে তোরে লাগবে না, তুই থাক, এমনিতে থাক, তোকে ব্যবহার করতে হবে না, অন্যান্য জিন দিয়ে আমি বৈশিষ্ট্য প্রকাশ করব। অর্থাৎ তার একজনও থাকবে, ইন্ট্রনও থাকবে, তার ইন্ট্রন আছে। আদি কোষ, তার তো সিস্টেমই নাই, এত জটিল প্রক্রিয়া তার মধ্যে হবে হবে না, তাই এর কোষ বিভাজন এত জটিল প্রক্রিয়ার মধ্যে যায় না, সরাসরি ভাগ হয়ে যায়। এই কলম নিলাম, 2 ভাগে ভাগ করে ফেললাম, কোনো প্রক্রিয়া টক্রিয়া নাই। অর্থাৎ অ্যামাইটোসিস বা দ্বি বিভাজন প্রক্রিয়া আদি কোষ। যেমন ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রধান প্রজনন প্রক্রিয়া হচ্ছে বাইনারি ফিশন, তোমরা পড়বা। ব্যাকটেরিয়ার প্রধান প্রজনন প্রক্রিয়া বাইনারি ফিশন বা দ্বি বিভাজন বা অ্যামাইটোসিস। কিন্তু প্রকৃত কোষ খেয়াল করো, মাইটোসিস হয় 1টা থেকে 2টা, মিওসিস হয় 1টা থেকে 4টা, কারণ তার মধ্যে সকল মেকানিজম আছে, তার মধ্যে সেন্ট্রিওল আছে, তার মধ্যে সাইটোস্কেলেটন আছে, যেটাতে মাইক্রোটিবিউলস সে তৈরি করতে পারে, তাই না? কিন্তু আদি কোষে এগুলো নাই, সে কেমনে করবে? ক্রোমোজোম খেয়াল করো, ক্রোমোজোম হচ্ছে বৃত্তাকার ডিএনএ দিয়ে তৈরি এবং মুক্ত ভাবে থাকে, কারণ তার তো আলাদা এরিয়া নাই, আবরণ নাই, কিচ্ছু নাই। তাই এই যে আলাদা এরিয়া নাই, তার তো নিউক্লিয়াস নাই, তাহলে কি আছে দেখো, নিউক্লিয়াসের মতো একটা অংশ আছে, মানে নিউক্লিয়াস লাইক বস্তু, মানে নিউক্লিওয়েড আছে তার, যে জায়গায় ক্রোমোজোমটা থাকে সেটাকে বলা হয় নিউক্লিওয়েড। আর এদের কি নিউক্লিওয়েড নেই, ওদের নিউক্লিয়াসই আছে, নিউক্লিয়ার দরকার নেই। আর দেখো ডিএনএটা কেমন, ডিএনএটা এরকম 2 প্রান্ত বিশিষ্ট দ্বিসূত্রক ডিএনএ, সাথে কি থাকে? হিস্টোন প্রোটিন, হিস্টোন প্রোটিন, ঠিক আছে? এই হিস্টোন প্রোটিন আর ডিএনএ কে একত্রে কি বলা হয় জানো? ডিএনএ প্লাস হিস্টোন লিখে রাখো, একত্রে বলা হয় নিউক্লিওজোম, নিউক্লিওজোম। তাহলে ভাইয়া ডিএনএ আর হিস্টোনকে একত্রে বলা হয় নিউক্লিওজোম। নিউক্লিওজোম কার আছে? প্রকৃত কোষের আছে। নিউক্লিওজোম কি আদি কোষের আছে? নাই, তার নিউক্লিয়াসই নাই, নিউক্লিওজোম কোত্থেকে আসবে? আচ্ছা, শ্বসন, ওর কি মাইটোকন্ড্রিয়া আছে? বলেছে ওর কোনো কোষীয় অঙ্গাণুই নাই, মাইটোকন্ড্রিয়াও নাই, তাহলে ওর কি সবাত শ্বসন হবে? ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন থাকবে? থাকবে না, ওর কি হবে? অবাত শ্বসন। আর প্রকৃত কোষের সবাতও হতে পারে, অবাতও হতে পারে, এখানে শুধু সবাতটা দিয়েছে। ট্রান্সলেশন, ট্রান্সলেশন মানে কি জানো? ট্রান্সলেশন মানে হচ্ছে আমরা কি বলি, একটা ধরো বাক্য দেওয়া আছে, বাক্যের অর্থটা কি, এটা হচ্ছে ট্রান্সলেশন। ঠিক তোমার ডিএনএ এর মধ্যে যে কোডটা করা আছে,
এই কোড অ্যাকচুয়ালি কি ডিটারমাইন করে তুমি ফর্সা হবা নাকি কালো হবা, এটা বুঝতে পারা, এটা হচ্ছে ট্রান্সলেশন, জীবনের ট্রান্সলেশন। ওটা বুঝতে কেমনে পারো, কালো হও নাহলে ফর্সা হও, কেমনে হও, প্রোটিন তৈরির মাধ্যমে হও। তাহলে এই যে ডিএনএ থেকে যে এমআরএনএ তৈরি হয়, এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরির প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন দেখো, সে যেহেতু আদি কোষ, তার এত আদিক্ষেতা করার সময় নেই, তার এত লাক্সারি করার সময় নেই, তার ট্রান্সক্রিপশন হয়েছে, ট্রান্সক্রিপশনের সাথে সাথে কি হয়ে গেছে, ট্রান্সলেশন হয়ে গেছে। কিন্তু যে প্রকৃত কোষ, সে ট্রান্সক্রিপশন করে মানে এমআরএনএ তৈরি করে, এমআরএনএটাকে একটু প্রসেস করে, প্রক্রিয়া করে, আরো সুন্দর করে সাজায়, তারপর তার ট্রান্সলেশন শুরু হয়, মানে দেরিতে শুরু হয়, ট্রান্সক্রিপশনের পর ট্রান্সলেশন। ট্রান্সলেশন কি ভাইয়া, প্রোটিন তৈরির প্রক্রিয়া। পুষ্টি, এদের শোষণ করে, এরা কি সালোক সংশ্লেষণ করতে পারে না, শোষণ করে। কিন্তু একটা নির্দিষ্ট আদিকোষ আছে যার নাম নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। তারা কি করে জানো, তারা আদিকেন্দ্রিক হওয়া সত্ত্বেও তারা সালোক সংশ্লেষণ করতে পারে, কারণ তাদের ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু থাইলাকয়েড আছে। কি আছে, থাইলাকয়েড, শুধু থাইলাকয়েড। মাথায় রাখবা যে ভাইয়া সায়ানোব্যাকটেরিয়া বলছেন সালোক সংশ্লেষণ করে, তার মানে কি তার ক্লোরোপ্লাস্ট আছে? না, তার ক্লোরোপ্লাস্ট নাই, কিন্তু থাইলাকয়েড আছে। থাইলাকয়েড দিয়ে সে সালোক সংশ্লেষণের কাজটা চালা যেতে পারে, কিন্তু এরকম সুগঠিত প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্ট নাই। আর প্রকৃত কোষের ক্ষেত্রে সে চাইলে খাবার নিতেও পারে, যেমন আমরা নিই, ছত্রাক শোষণ করে, খাবারকে আত্তীকরণ করে, নিজের দিকে টেনে নেয়, অথবা বড় গাছ, বট গাছ, আম গাছ, তারা সালোক সংশ্লেষণ করতেও পারে, তারা নিজের ইচ্ছাধীন খাবার সংগ্রহ করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ভাইয়া আদিকোষ আর প্রকৃত কোষের পার্থক্য। তোমরা একটু কঠিন লাগবে, বাট শুরুতে বলেছে তুমি তো আশরাফুল মাখলুকাত, তোমাকে যে কত জটিল ভাবে তৈরি করা হয়েছে, তোমার কোনো আইডিয়া আছে? আইডিয়া নাই, আইডিয়া নিতে হবে, তাইলে তুমি বুঝবা তোমার গুরুত্ব কতটুকু। তোমাকে না বানালে আল্লাহ তাআলা ইউনিভার্সিটি বানাইতো না, মানুষ তৈরি না করলে আল্লাহ তাআলা ইউনিভার্সিটি তৈরি করতো না, তাই না? এত গুরুত্ব তোমার, তাহলে যে এত গুরুত্বপূর্ণ, তাতে একটু কঠিন দায়িত্ব নিতেই হবে, তাই না? আমরা নিব কঠিন দায়িত্ব, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, এখন এতক্ষণ যা পড়লাম সেটা 2 মিনিট ভাবো, আমার সাথে সাথে বলো, ঠিক আছে? দেখবা ক্লিয়ার হয়ে গেছে। আমরা পড়েছি কোষ কে আবিষ্কার করেছেন, আমরা পড়েছি কোষ কত প্রকার, আমরা পড়েছি আদি কোষ কি, প্রকৃত কোষ কি, আমরা পড়েছি কোষ তত্ত্ব কি, আমরা পড়েছি রবার্ট হুক কি দেখেছিলেন, আমরা পড়েছি অ্যান্থনি ফন লিউয়েনহুক কি পড়েছিলেন, তাই না? পড়েছি। হ্যাঁ, বোটানির যে একটা অষ্টম অধ্যায় দিছো, এটা পুরস্কার দেবো, কোনো সমস্যা নাই। হুট করে দেখো আমার কল চলে গেছে তোমাদের কাছে, মনে করতে পারো, রিকল করো। অ্যাক্টিভ রিকলিং ইজ আ পার্ট অফ রিভিশন। যখন একটা জিনিস পড়বা, 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট পড়ার পর সেটা বন্ধ করবা, বন্ধ করে নিজেকে বুঝাইতে পারো কিনা বা বলতে পারো কিনা, এই অ্যাক্টিভ রিকলিংটা করবা। যদি পারো 80% বা 60%, দ্যাট মিনস তুমি ভালো করে পড়ছো। ভাই ইন্ট্রন কি, অপারেন্ট বুঝিনি। অপারেন্ট হচ্ছে অপারেট করার একটা মডেল, যেটা থাকে শুধু আদি কোষের, সরয় সরায়া, ঠিক আছে? অপারেন্ট থাকবে আদি কোষের, যেটা প্রকৃত কোষে থাকবে না। অপারেন্টটা কি ভাইয়া, তার জিনের কার্যাবলী নিয়ন্ত্রণের জন্য একটা মডেল, এটা হচ্ছে অপারেন্ট। ঠিক আছে? সাইটোস্কেলেটন, স্কেলেটন মানে কি, কঙ্কাল। সাইটোপ্লাজমের ভেতরে যে লম্বা নালী থাকে, দড়ি থাকে, আমরা পরে দেখবো, এগুলো সাইটোস্কেলেটন। ইন্ট্রন হচ্ছে যেটা ইন্ট্রোভার্ট, জিন যেটা বৈশিষ্ট্য প্রকাশ করে না, সেই জিন অংশটাকে বলা হয় ইন্ট্রন বা ইন্ট্রোভার্ট জিন, বুঝছো? হিস্টোন এক ধরনের প্রোটিন, ভাই বই কিভাবে পড়া উচিত, বই যে আমি ক্লাসটা করাইলাম, এখন তুমি বইটা শুরু করবা পড়া, ঠিক আছে? দেখবা বইয়ে কিছু বোল্ড লাইন দেওয়া আছে, ওই লাইনগুলো পড়বা। ভাইয়া ক্লাসে যেগুলো বলছি এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসবে, সেগুলো একটু পড়বা। ক্লাসের সাথে মিলিয়ে বইটা যতটুকু ক্লাস করেছি ততটুকুই পড়ো, এর বাইরে পড়ার দরকার নেই, ঠিক আছে? ট্রান্সক্রিপশন হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশন। লিখে রাখো, এটা লিখে রাখো, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন। আর এমআরএনএ থেকে প্রোটিন তৈরি, এটা হচ্ছে ট্রান্সলেশন। এটা হচ্ছে কি, ট্রান্সলেশন। বুঝছো?
এটা হচ্ছে ট্রান্সলেশন। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের অনেকের মনে হতে পারে ভাইয়া এভাবে পড়লে কি আমাদের সিলেবাস শেষ হবে? ট্রাস্ট মি, ভাইয়া ক্লাসে যতটুকু পড়াবো, যেভাবে পড়াবো, যখন এক্সট্রা এফোর্ট দিব তুমি এক্সট্রা এফোর্ট দিবা, যখন যা বলবো তখন তুমি তা করবা, তোমার সিলেবাস ইনশাল্লাহ টেস্ট পরীক্ষার আগেই শেষ হবে যদি আমাদের কথা মতো চলো। ঠিক আছে? তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। আরবিসি হচ্ছে লোহিত রক্তকণিকা, মরুলা হচ্ছে জীবনের একটা দশা, বুঝছো? জাইগোট বিভাজনের মাধ্যমে যেটা তৈরি করে সেটাই মরুলা। নিউক্লিয়েড কি? নিউক্লিয়েড হচ্ছে আদিকোষের নিউক্লিয়াসটা যেটা সুগঠিত না, সেটা যে এলাকায় থাকে সেই অংশটাকে বলা হয় নিউক্লিয়েড। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ। তুমি আরএনএ পড়েছো না? আরএনএ অনেক টাইপ আছে, বুঝছো? এটা পরে পড়াবো। এর মধ্যে একটা হচ্ছে সংবাদ বাহক আরএনএ, সেটাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ, যেটা মেসেজ বহন করে। সবকিছু পড়বো, কোনো সমস্যা নাই। এটিপি হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। বই পড়বা, বই না পড়লে আমারও মনে থাকবে না, বই পড়া বাধ্যতামূলক। ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই থাক। এই যে এইগুলো আমরা পরে পড়বো, ভাবছিলাম আজকে অনেক কিছু পড়াবো, বুঝছো? আজকে কোষ প্রাচীর এইগুলো পড়াই দেবো, বাট কোনো সমস্যা নাই, আমরা শুরু করি আস্তে আস্তে, বাট সঠিকভাবে শুরু করি। আস্তে আস্তে শুরু করি, বাট সঠিকভাবে শুরু করি। এখন সবাই একটু ঠান্ডা হও, কেউ কোনো কমেন্ট লিখবা না। সবাই বলো, ভাইয়া ক্লাসে যা পড়ছি তা মোটামুটি তুমি 60% বা 70% বেশি বুঝতে পারছো কিনা? ঠিক আছে, একটা পোল দিচ্ছি, দাঁড়াও, এটা ইন্টারেস্টিং পোল দিচ্ছি, একটা ইন্টারেস্টিং পোল দিচ্ছি। এই পোলটার সাথে আনসার করো, এবং সাথে এটাও বলতে থাকো যে ক্লাসের পড়া, ক্লাসে যতটুকু পারি বা পড়ি, এইভাবে পড়লে আমরা ঠিক মতো আগাইতে পারবো কিনা, নাকি ভাই আমাদের আগানোতে সমস্যা হবে? রবিনটা পোল দাও যে ক্লাসের ভাইয়ার কথা মতো চললে পারা সম্ভব কিনা। ইয়েস অর নো, দেখি কারা কারা ফিল করো যে নো। ঠান্ডা মাথায়, কনফিডেন্স ইজ ইম্পর্টেন্ট। আমাদের স্যার বলতো, বুঝছো, যে জার্নি শুরুতে ইনিংস বিল্ড আপ করতে হয়, এই জন্য দরকার স্ট্রেংথ, বেসিক। তো শুট আসতে হোক, বাট স্ট্রং বেসিক নিয়ে হোক। তুমি 10 ওভারে 50 করো, বাট উইকেট না পড়ুক, তোমার মনোবল থাকুক দৃঢ়। ঠিক আছে? এবার 10 ওভারে তুমি 80 করলা, তাড়াহুড়া করলা, কিন্তু উইকেট চলে 8টা, দরকার নাই। আমরা আস্তে ধীরে পড়বো, বাট যা পড়বো মনোযোগ দিয়ে ভালো করে পড়ার চেষ্টা করবো। দেখি পোলে এখন আনসার করো, পারবো কিনা। কেমন মাই ডিয়ার স্টুডেন্টস? দেখো আমি কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করি আমার সর্বোচ্চটুকু দিয়ে, বারবার বলে হলো তোমাদের বোঝানোর চেষ্টা করা, বাট তোমাকে বুঝতে হবে ওই যে হোমিওস্টেসিস, তোমার কলেজ লাইফ, তোমার নিজের পড়া, তোমার ক্লাস, তোমার বই, ভাইয়ার কথা মতো চলা, সবগুলো জিনিস সমন্বয় সাধন করে তোমাকে এগিয়ে যেতে হবে। তখন তুমি দেখবা আস্তে আস্তে উন্নতি হচ্ছে। আর একটা ভিডিও বলছি তোমাকে দেখতে, এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আমি বলছি প্রথম 3 মাস তোমার মনে হবে অনেক কঠিন, কিন্তু তুমি প্রতিদিন সকালে বলবা যে কলেজ লাইফে আমি জয় করবো, এটা আমার করা সম্ভব। আজকে এটা বলছি, 3 মাস এক্সট্রা টাইম দিবা, অতিরিক্ত পরিশ্রম করবা, অতিরিক্ত কষ্ট করবা, 3 মাস পর মনে হবে ধুর এগুলো দুধ ভাত, আমি সবকিছু বুঝে ফেলছি, আমি প্রো প্লেয়ার অফ দিস গেম। তখন আর কোনো টেনশন কাজ করবে না, তখন দেখবা শুধু সফলতা সফলতা। বাট এই ক্রুশিয়াল টাইমটা তোমাকে আমাদের কথা মতো ফিয়ারলেস মেথডে অতিক্রম করতেই হবে, ভয় পাওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। ওকে, এখন ক্লোজ করে দেখি কে কে না বলছে, এই দুষ্টুগুলাকে আমাকে দেখাও। 14 জন না বলছে, ঠিক আছে, দেখো 1000 জনের মতো ইয়েস বলছে, 14 জন না বলছে, দেখি ওই না কারা আছে, ওদের দেখতে চাই আমি। দেখা যাবে না, না? আচ্ছা, যাদের মনে হয় যে ভাইয়ার কথা শুনলে কোনো কাজ হবে না, তারা অ্যাকচুয়ালি কি করে আমি যাই না, বা যাদের মনে হয় 99% যে ভাইয়ার কথা শুনলে কাজ হবে, তারা ঠিক ধরেছো ইনশাল্লাহ। কথা শোনো, কথাগুলো প্রতিফলন ঘটাও, দেখবা তোমার অবস্থা উন্নতি হয় কি হয় না। ঠিক আছে? এবং আমি বিশ্বাস করি উদ্দেশ্য সৎ থাকলে, আত্মবিশ্বাস থাকলে, আমার টিচার আমাকে যা বলেছেন তা যদি আমি পালন করি, আল্লাহ তাআলা আমার ভালো করবে নেই, বুঝছো? সেল কেমিস্ট্রি আর্কাইভ দেওয়া আছে, ওটা যে পড়তে চাও পড়ে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আমি একটা ভিডিও দেখাই, টাইপ করো তো, ওই যে আমাদের শিখো ইউটিউব চ্যানেলে যাও, এখানে নাই?
শিখো। এই ভিডিওটা সবাই দেখবা, একটা ভিডিও দেখাচ্ছে, এই ভিডিওটা সবাই দেখবা, দেখে আগামী কি করা উচিত তোমার কয়েক মাসে সেটা এই ভিডিও থেকে তুমি অবশ্যই সবার লাস্টে চলে গেছে নাকি? দুইটা ভিডিও তোমাদের বলে দিচ্ছি। একটা হচ্ছে যে কলেজের সাথে তোমার টাইম মেনটেন হয় না, তাই না? অনেকে ভাবো যে ভাই টাইম মেনটেন হচ্ছে না। এই যে টাইম ম্যানেজমেন্ট শিখো, ইউটিউব চ্যানেলে যাবা, এই টাইম ম্যানেজমেন্ট ভিডিও দিবা। আমি এখানে ব্যাখ্যা করেছি কলেজের সাথে তুমি কিভাবে টাইম ম্যানেজ করবা। সবাই দেখে রাখো, এইচএসসি 26 এর জন্য বানানো, বাট তোমাদের জন্য এটা অ্যাপ্লিকেবল হবে। টাইম ম্যানেজমেন্ট এই ভিডিও দেখবা, এই ভিডিও থেকে আইডিয়া নিবা কিভাবে তুমি টাইম ম্যানেজ করবা। টাইম ম্যানেজ করবা। সৌভিক পুষ্টি পয়েন্টে বুঝাচ্ছি, এই লিঙ্কটা দিয়ে দাও তো এখানে পেস্ট করে, এটা লিঙ্কটা দিয়ে দাও, লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো এটা একটা। আরেকটা ভিডিও দেখাই, আরেকটা হচ্ছে এই ভিডিওটা, এইচএসসি প্রস্তুতির নীল নকশা। এই যে এইটা দেখবা, তোমার এইচএসসি লাইফে যত প্রশ্ন আছে, ক্লাস কেমনে করবা, কলেজ কেমনে পড়বা, কি মানসিক প্রস্তুতি রাখবা, তোমার নোট কি করবা কি করবা না, তোমার কোন সময়টা ইম্পর্টেন্ট, কখন তোমার জন্য কঠিন মনে হবে, কখন সোজা লাগবে, সবকিছু এই ভিডিওতে বলা আছে। এইচএসসি 27 স্টাডি প্ল্যান শিখো থেকে এই ভিডিওটা দেখবা। সবাই আজকে এই যে পড়াগুলো পড়ছে এগুলো রিভিশন দেওয়ার পর রাতে এই দুইটা ভিডিও দেখবা, দেখে তুমি কি শিখছো, কি আইডিয়া নিছো, এগুলো সুন্দর করে খাতায় লিখে রাখবা। দেখবা অ্যাকচুয়ালি তোমার জীবনের 90% প্রবলেম শেষ, গাইডলাইন রিলেটেড প্রশ্ন শেষ। ঠিক আছে, এই দুইটা ভিডিও দেখে আমাকে জানাবা, দেখবা ইনশাল্লাহ তুমি একটা আইডিয়া পাচ্ছই কেমনে পড়া সম্ভব। ঠিক আছে, ভাইয়া পুষ্টি, পুষ্টি হচ্ছে ধরো আমি কি করি, উদ্ভিদের খাবারটা নিজে নেই, রাইট? আচ্ছা, আবার উদ্ভিদ কি নিজের খাবারটা বানায়, আবার যে ব্যাকটেরিয়া সে কি খাবার বানাইতে পারে, সে কি আমার মতো খাবার গিলতে পারবে না, সে একটা মরা জিনিসের উপর থাকবে বা একটা কোষের মধ্যে থাকবে, সেখান থেকে খাদ্য শোষণ করবে। আদি ব্যাকটেরিয়া গুলা বা আদি কোষগুলা খাদ্য শোষণ করে, কিন্তু যেগুলো প্রকৃত কোষ তারা খাদ্য শোষণও করতে পারে, খাদ্য তৈরিও করতে পারে, খাদ্য আত্তীকরণও করতে পারে। ঠিক আছে, 70s রাইবোজোমটা দুইটা একক দিয়ে তৈরি, একটা 50 একটা 30। আমরা রাইবোজোম যখন পড়বো তখন পড়বো, ঠিক আছে, রাইবোজোম যখন পড়বো তখন পড়বো। পিপিএল হচ্ছে, পি দিয়ে হচ্ছে প্লুরো, পি দিয়ে হচ্ছে নিউমোনিয়া, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। এটা তোমার ফুসফুসের যে আবরণ পড়েছে প্লুরা, সেখানে ইফেক্ট করে, সেখানে একটা ইনফ্লামেশন করে, এজন্য নাম হচ্ছে পিপিএলও। ওকে, বই কিনবা আবুল হাসান স্যারের বইটা, এখানে সব আমি বলে দিয়েছি যে কোন বইটা কিনবা কখন, বুঝছো, কোন বইটা কখন কিনবা সবকিছু বলে দিয়েছি। এখানে সব বই সম্পর্কে বলা আছে, সব, বাদ যায়নি কিছুই। ওকে, সো আজকে ক্লাসে এতটুকুই থাকুক মাই ডিয়ার স্টুডেন্টস। বিশ্বাস রেখে আগাও, ভাইয়ার কথাগুলা মনে রেখে আগাও, আর যে কাজগুলা বললাম ক্লাসের পরেই বইটা পড়ে ফেলা এবং এই দুইটা ভিডিও দেখে নিজের স্ট্র্যাটেজি ঠিক করে ফেলা, এই দুইটা কাজ করো, ইনশাল্লাহ তোমার কলেজ লাইফেও কি তুমি জয় করতে পারবা। তো একটাই কথা কি, আমরা ফিয়ারলেস মেথডে পড়বো এবং কলেজ লাইফকে জয় করবে ইনশাল্লাহ। এটা হচ্ছে আজকের আমাদের মটো, ট্যাগলাইন। এই জিনিসটা বলবা, এই জিনিসটা প্রচার করবা বারবার, দেখবা নিজের মধ্যে কনফিডেন্স পাচ্ছ। সো অল দ্য বেস্ট, ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে, তোমাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো, যাতে আমাদের জার্নিটা অনেক সুন্দর হয়, সফল কাম হয়। এবং ভাইয়ের জন্য কি করবা, দোয়া করবা এবং শুভকামনা রাখবা। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।